গল্প হঠাৎ বিয়ে। লেখায় তানজিলা মিঠু। কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে ছাড়েন বলছি। মিঠু, দেখেন ম্যাডাম, আমাদের উপর ওয়ার্ডার আছে, আপনাকে নিয়ে যাওয়ার, প্লিজ চুপ করুন। অচেনা একটা ছেলে। ছাড়েন বলছি। অম্মম্ম, আমার মুখটা বেঁধে ফেলে আমাকে নিয়ে আসছে একটা কাজী অফিসের সামনে। আমি একটা বেঞ্চের উপর বসে ভাবছি কথাগুলা। এমন সময় টেবিলে থাপ্পড় মারল একটা ছেলে। যারা আমাকে তুলে এনেছে তারা চারপাশে দাঁড়িয়ে আছে। আর আমার সামনে যে ছেলেটা আছে দেখতে পুরো হিরোদের মতো। লম্বা 6 ফিট, 6 প্যাক বডি, একটা কালো স্যুট পরা, একটা কালো সানগ্লাস, চুলগুলা স্টাইল করা, পুরো ক্রাশ। আমি তো ক্রাশ খেয়ে ফেলছি। মিতু কি ভাবছি সেইগুলো আমাকে কেন তুলে আনছে এই ছেলে, সেটা জানতে হবে। হঠাৎ তুড়ি বাজানোর শব্দে বাস্তবে আসলাম। কি হলো? হ্যাঁ করে তাকিয়ে আছো কেন? কি ভাবছো এত? ছেলেটি। আপনি আমাকে এইখানে কেন তুলে আনছেন? আমি বিয়ে করার জন্য? ছেলে কি ফাজলামি পাইছেন? আপনি বিয়ে করবেন, আমাকে তুলে আনছেন কেন? বিয়ে করেন। আর আপনি কে বলুন তো? আমি মাহিন। মাহিন চৌধুরী। বাকিটা বিয়ের পর জেনে নিয়েই নাও। গম্ভীর গলায় একটা কাগজ এগিয়ে দিয়ে। এটা কিসের কাগজ? আমি কি করব? সাইন করো, এটা আমাদের বিয়ের কাবিনের কাগজ। কি? এইবার মাথা গরম হয়ে গেল, তাই কাগজটা টান দিয়ে ছেড়ে ফেললাম আর রাগে বললাম, ফাইজলামি পাইছেন? হ্যাঁ, আমি আপনাকে কেন বিয়ে করব? না, আমি আপনাকে চিনি না। জানি কেন আমি আপনাকে হঠাৎ বিয়ে করব? কেন আমাকে তুলে আনছেন আপনি? দেখো, ভালো ভালো বলছি, সাইন করেন, না হলে তোমার আব্বুর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বলেই হাতে একটা ফোন নিয়ে আমাকে একটা ভিডিও দেখালো যেটাতে আব্বুকে দেখা যাচ্ছে। আব্বু অফিস থেকে বের হচ্ছে আর তার পিছনে একটা লোক যার হাতে রিভলভার। আমি ভয় পেয়ে গেলাম, কারণ আব্বু ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আম্মু মারা গেছে আরো 4 বছর আগে। তাই বললাম, প্লিজ আমার আব্বুর কিছু করবেন না। আপনি বলেন কোথায় সাইন করতে হবে। কান্না করতে করতে, ওকে, লাইক এ গুড গার্ল, মাহিন। তারপর আমাদের বিয়ে হয়ে গেছে। আমি কান্না করছি, চেনা নাই জানা নাই একটা ছেলেকে বিয়ে করে নিলাম। কি হচ্ছে আমার সাথে এইগুলা? আম্মু, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলা? এতদিন ওই ডাইনি রাক্ষসী মহিলার জন্য শান্তিতে বাসায় থাকতে পারতাম না, আজ যখন বাসা থেকে চলে আসলাম তখন এই ছেলে আমাকে তুলে নিয়ে এসে বিয়ে করলো। কি হচ্ছে আমার সাথে এইগুলা? কেন হচ্ছে এমন? বিয়ে করব না বলে বাসা থেকে চলে আসলাম, আর এখন কি হলো? আম্মু, তুমি কেন আমাকে নিয়ে গেলে না? কান্না করছি আর মনে মনে ভাবছি। কান্না শেষ হলে গাড়িতে চলো, যাওয়া যাক, মাহিন শান্তি গলায় বলল। কোথায় যাব? আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি খুব খারাপ লোক, কান্না করতে করতে বললাম। চুপচাপ যাবা নাকি আমি ফোন দিয়ে বলবো? মাহিন বলল। এই না না, আপনি প্লিজ এমন করবেন না। মনে মনে ভাবছি, মানুষ এতটা নীচ হতে পারে আমি ভাবতে পারছি না। কেন আমাকে জোর করে বিয়ে করলো? আর আমাকে কি করে চিনে এইলো লোক? চুপচাপ গাড়িতে বসো, নাকি আমি কোলে তুলে নিব? শয়তানি হাসি দিয়ে আমি কিছু না বলে গাড়িতে বসে পড়লাম, দেখি আমাকে কোথায় নিয়ে যায়। তারপর মাহিন নিজে ড্রাইভিং সিটে বসে পড়ল। মাহিন শান্ত গলায় বলল, সিট বেল্ট বাঁধো। নিশ্চুপ হয়ে বসে আছি, কথা বলতে ইচ্ছা করছে না, তাই শুনেও না শোনার ভান করে বসে আছি। কি হলো? কথা কানে যায় না? মাহিন জোরে ধমক দিয়ে বলল। আমি ভয় পেয়ে গেলাম, তাই সিট বেল্ট বাঁধতে চাইছি কিন্তু পারছি না। মাহিন দেখলো আমি পারছি না, তাই নিজেই আমাকে সিট বেল্ট বেঁধে দিল। আমি জানালা দিয়ে আকাশের দিকে চেয়ে আছি আর সকালের কথা ভাবছি। সকাল সকাল 5টা বাজে, উঠে নামাজ পড়ে বসে আছি, এমন সময় আব্বু আমার রুমে আছেন। আব্বু বলে, মিতু আসবো। আব্বুর এমন কথায় আমি চমকে উঠলাম, কারণ আব্বু আমার রুমে আসতো কখনো অনুমতি নিয়ে আসে না। আব্বু, তুমি আমার রুমে আসতে অনুমতি নেওয়ার কি আছে? আসো। আসলে আমি একটা কথা বলতে এসেছি, কিছুটা নরম সুরে। কি কথা আব্বু? বল না। আসলে কথাটা তোকে কি করে বলি, দেখ মা।
তুই তো বড় হচ্ছিস, তোকে তো আর আমি বড় রাখতে পারবো না, মেয়ে হয়ে যখন জন্ম নিচুস বিয়ে করতে তো হবে। তাই বলছিলাম কি তোর মা, সৎ মা, কতদিন ধরে বলছে। আর ছেলেটাও অনেক ভালো। তুই তো আকাশকে চিনোস, আকাশ আমার সৎ মার বোনের ছেলে। একদম মায়ের আঁচল ধরে রাখা গাধা ছেলে, মায়ের অনুমতি ছাড়া বাথরুমেও যায় না। কিন্তু আব্বু আমি। আমার বলার আগেই আব্বু আমাকে থামিয়ে দেয়। কোন কিন্তু না মা, তুই ভেবে বলিস। আর তোর কাছে আমার একটা আবদার পারলে রাখিস বলেই আব্বু চলে গেছে, যাওয়ার আগে বলে গেছে তোর কাউকে পছন্দ থাকলে আমাকে বলতে পারিস, আমি তার সাথেই তো বিয়ে দিব। আমার জীবনে আমি অনেক ক্রাশ খাইছি কিন্তু প্রেম করি নাই। আসলে এইগুলো কখনো ভেবে দেখি নাই। তবে আর যাই হোক, এই হাবা মায়ের ছেলেটাকে বিয়ে করতে পারবো না। আর ওই ডাইনি রাক্ষসী মহিলার বোনের ছেলেকে তো জীবনেও না। এমন সময় মা ঘরে আছেন। নবাব জাদি, ঘুম ভাঙছে আপনার? তো আপনার আব্বু কি বলে গেছে শুনছেন তো, আর কতদিন আপনাকে ঘরে বসিয়ে রাখবো, এইবার তো বিয়ে করে বিদায় হও। তুই এখন গিয়ে তোর বাবাকে বলবি তুই বিয়েতে রাজি, যা বলে চলে গেলেন। না আর সহ্য করা যায় না, এই মহিলা আমাকে জানাটা বলে চলে যায়, আমি কি করব। আর থাকবো না এই বাড়িতে, আব্বু এখন এই মহিলার কথা শুনে আমাকে আর এইগুলো বলে গেল। আমি আর থাকবো না। আম্মু থাকলে আর এমন হতো না। আপনাদের তো বলা হয় নাই। আমি মিতু, এইবার অনার্স প্রথম বর্ষ পড়ি। আব্বু ব্যবসায়ী, অনেক কষ্টে নিজে আজ প্রতিষ্ঠিত। আম্মু আর আব্বু পালায় বিয়ে করে, তখন আব্বুর তেমন টাকা ছিল না, তাই নানা মেনে নেন নাই। পরে আব্বু আম্মু থাকতেন। আর নানা নানুদের সাথে আব্বু আম্মুকে যোগাযোগ রাখতে দেন নাই, তাই আমি আমার নানা নানু কাউকে চিনি না, চিনলে তাদের কাছে যেতে পারতাম। আমি যখন 10 শ্রেণীতে উঠি তখন হঠাৎ করে আম্মু স্ট্রোক করে মারা যায়, আর আব্বু নানা কাজে দেশের বাইরে থাকেন, তাই ফুফিদের কথায় বিয়ে করেন এই মহিলাকে। আর আমি যখন বাসা থেকে বের হয়ে পার্কে এসে দাঁড়াই তখনই আমাকে তুলে নিয়ে আসে, বাকিটা তো আপনারা জানেন। ওই দিকে মাহিন চৌধুরী, চৌধুরী অফ ইন্ডাস্ট্রির মালিক, ইয়াং বিজনেসম্যান, মা বাবার একমাত্র ছেলে। এক কথায় বলতে গেলে সকল মেয়েদের ক্রাশ। মাহিন চৌধুরী বলতে মেয়েরা পাগল। হঠাৎ গাড়ি থামায়। আমি ভাবনা জগৎ থেকে বাস্তবে ফিরে এসেছি। সামনে তাকিয়ে দেখি একটা বড় কর্মস্থানের সামনে গাড়ি থামছে। আমি ভালো করে তাকিয়ে দেখি এটাতে তো আম্মুকে করব দিছে। কিন্তু উনি আমাকে এইখানে কেন নিয়ে আসলেন? জিজ্ঞাসা করার জন্য পাশে তাকিয়ে দেখি আমার পাশে নেই। কই গেল? দেখি আম্মুর কবরের দিকে যাচ্ছে। মাথায় টুপি পরে, শার্টটা ফ্লোর করে, মনে হয় অজু করে গেছে। আমিও তাড়াতাড়ি নেমে গেলাম বাড়ি থেকে। গিয়ে অজু করলাম। আমি আন্টির কবরের কাছে এসে দাঁড়ালাম। আন্টি, আমি জানি ওকে এইভাবে বিয়ে করা ঠিক হয় নাই। তাছাড়া আমার কিছু করার ছিল না, আমি কি করলাম বলো? তোমার শেষ চিহ্ন তো ওকে যদি আমি আগলে না রাখতে পারি তো কি করবো? তাই ওকে নিজের কাছে নিয়ে আসলাম, আমাদের জন্য দোয়া কইরো বলেই কান্না করা শুরু করলাম। আমি অজু করে এসে দেখি আম্মুর কবরের কাছে উনি কান্না করছেন, কিন্তু কেন? আর কে উনি? আমি আম্মুর কবর জিয়ারত করলাম আর কান্না করতে অজ্ঞান হয়ে গেলাম। শুধু আজ না, আমি যখনই আসি তখনই কান্না করে জ্ঞান হারাই, তাই আব্বু আমাকে নিয়ে আসতে চায় না। হঠাৎ তাকিয়ে দেখি মিতু নিচে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। কোনরকম ওকে তুলে গাড়িতে বসালাম। আমি গিয়ে হুজুরদের সাথে কথা বলে মিলাদ পড়াতে বললাম আর টাকা দিয়ে আসলাম গরিব বাচ্চাদের খাওয়াতে। তারপর মাহিন গাড়িতে বসে মিতুর মাথাটা এক হাত দিয়ে নিজের ঘাড়ের সাথে মিলিয়ে ধরে রাখে, আর অন্য হাত দিয়ে ড্রাইভিং করে। গাড়ি এসে মাহিনের বাসার সামনে থামে। মাহিন মিতুকে কোলে তুলে নিয়ে আসে বাড়িতে। কলিং বেল বাজাতেই একটা মেয়ে এসে দরজা খুলে। মাহিনের কোলে মেয়ে দেখে বলে, ভাইজান, এটাকে পপি, মাহিনের বাসার কাজের মেয়ে। আসলে মাহিন এখানে একা থাকে, ওর আব্বু আম্মু এখন দেশের বাহিরে আছে। আর এই মেয়েটাকে মাহিনের দাদা পাঠাইছে ওর দেখাশোনা করার জন্য তাদের গ্রামের বাড়ি থেকে। এটা তোর ভাবি। মাহিন বলেই রুমে চলে গেল। আর পপি ভাবছে ভাইজান বিয়ে করছে, কিন্তু বাসার কেউ তো জানে না, দাদুকে বলবো একবার। না থাক, পরে ভাইয়া বলবে আমার চালাকি করার দরকার নাই। মাহিন মিতুকে তার রুমে এনে শুইয়ে দিল, তারপর নিজে ফ্রেশ হয়ে নিচে আসে। পপি, কফি দে তো।
জি ভাইজান দাঁড়ান, দিতেছি বলে চলে গেল পপি কফি আনতে। আমি দাদুকে একটা ফোন দেই। হ্যাঁ দাদু, কেমন আছো? এই তো দাদু ভাই আছি কোন রকম। তুই কেমন আছোস? আমি অনেক ভালো আছি। আজ আমি অনেক খুশি। কিন্তু কেন দাদু ভাই, কি নিয়ে এত খুশি? দাদু দাদি কই? তোর দাদি তো বাহিরে বসে আছে, কেন কথা বলবি? তুমি দাদিকে বলো আমি ফোন দিছি। তুই অপেক্ষা কর, আমি যাচ্ছি। বলেই মাহিনের দাদু ওর দাদিকে নিয়ে আসে। বল এইবার তোর দাদি আর আমি একসাথে আছি। দাদি কেমন আছো? ভালো আছি দাদু ভাই। শুন, তোমাদের দুইজনের জন্য একটা সারপ্রাইজ আছে। তোমরা ঢাকা আসবা কবে সেটা বলো। আসবো দিকে দেখি। দেখি না, বলো কবে আসবা, যত তাড়াতাড়ি আসবা তত তাড়াতাড়ি সারপ্রাইজ পাইবা, এখন বাকিটা তোমাদের হাতে। এমন সময় পপি কফি নিয়ে আসে। ভাইজান আপনার কফি। ওকে। দাদু দাদি এখন রাখি, ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ। ফোন রেখে কফিটা খেতে খেতে বললাম, পপি একটা প্লেটে খাবার বেড়ে আমার রুমে নিয়ে আয়। বলে চলে আসলাম। এসে দেখি মিতু এখনো ঘুমাচ্ছে আর কান্না করাই এখনো মাঝে মাঝে কান্না করে উঠছে। ওকে যে করেই হোক ভালো করে খাবার খাওয়া, ঔষধ খাওয়াতে হবে বাচ্চা মেয়েটা। আন্টি আগে বলতো ওকে ঘুমের মধ্যে খাইয়া দিলে নাকি খেয়ে ফেলে, তাই আমিও চেষ্টা করে দেখি পারি নাকি। ফ্যানের বাতাসে চুলগুলো উঠছে, ওকে অনেক কিউট লাগছে। ভাইজন পপির ডাকে ভাবনা থেকে ফিরলাম। ভিতরে আয়, খাবার টেবিলের উপর রাখো। ওকে। ভাইজান খাবার রেখে চলে গেল পপি। আমি হাত ধুয়ে এসে ওকে বসাতে চাইলাম, কিন্তু লাভ হলো না, আবার শুয়ে পড়ছে। তাই ওর মাথাটা আমার বুকে রেখে এক হাত দিয়ে ধরে অন্য হাত দিয়ে খাওয়ালাম। মুখে দিতেই খেয়ে ফেলল। কি লক্ষ্মী বাচ্চা। এই পিচ্ছিটাকে কি করে এতদিন এত কষ্ট দিচ্ছে, আর আঙ্কেলও কিছু বলল না। ওকে খাওয়ায় তারপর ঔষধ খাওয়ালাম। তারপর আবার শুইয়ে দিলাম। আর দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে। হায় আমার কপালে কি আছে আল্লাহ জানে। এই মেয়ের এত ঘুম কেন। আমিও গিয়ে খেয়ে নিলাম। পপি তুই খাবার খাইছস? না, খাবো একটু পর। ওকে খেয়ে নিচ, আর আমি এখন অফিসে যাচ্ছি, আমার একটা মিটিং আছে, তুই তোর ভাবিকে দেখে রাখিস। ওকে ভাইজান, আপনি চিন্তা কইরেন না, আমি দেখে রাখবো। ওকে। খাবার শেষ করে রুমে গিয়ে অফিসের জন্য রেডি হয়ে চলে গেলাম। বিকাল 3টায় একটা মিটিং আছে, এখন 2:30 বাজে গিয়ে মিটিংটা করতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট মিটিং, তাই যাচ্ছি। পপিকে বলে চলে আসলাম। বিকাল 4:40 আমার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখি আমি একটা অচেনা রুমে আছি, কিন্তু এটা কার রুম, আমি কই আছি? আমি তো আম্মুর কবরের কাছে ছিলাম, এখন এইখানে আসলাম কি করে? এটা কার রুমে? রুমটার দিকে তাকিয়ে দেখি আমার কিছু পিক টানানো সোফার উপর একটা বড় ডল। চারপাশের পেন্টিং, ওয়াও, এত সুন্দর করে সবকিছু গুছানো। খাট থেকে নেমে দেখি ট্রি টেবিলের উপর একটা কাগজ। খাট থেকে নেমে কাগজটার কাছে গেলাম, গিয়ে দেখি একটা চিরকুট। খুলে দেখি লেখা আছে। লেখা আছে, আমি অফিসে যাচ্ছি। উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে নিবা। কিছু লাগলে পপিকে বলবা, ভালো থাকো, নিজের খেয়াল রাখবা, আর হ্যাঁ একদম চালাকি করে চেষ্টা করবা না। দেখে তোর আগে আমার মাথা ফেটে যাচ্ছে, আমি কোথায় ফেসে গেলাম। আল্লাহর দড়ি ফালাও, আমি উপরে যাব। আমি আসার সময় আব্বুকে চিঠি লিখে আসছি যেন আমাকে খোঁজার চেষ্টা না করে। যদি করে তো আমি নিজেকে শেষ করে দিব। কেন বাসা থেকে বের হয়েছিলাম আল্লাহ জানে, কোন শয়তানে ধরছিল কি জানি। কি আর করা, আমি তো এই বদলোকটার বউ, তার কথা তো মানতে হবে, না হলে যদি আব্বুর কোন ক্ষতি করে। মানুষ এতটা খারাপ হয় কি করে? ওই দিকে মা আমাকে তার বোনের হাবলা ছেলের সাথে বিয়ে দিতে চায় যেন আব্বুর সব প্রপার্টি নিজের নামে করে নিতে পারে। আর এই দিকে এই ছেলে কেন আমাকে তুলে এনে বিয়ে করলো? আবার আম্মুর কবরের কাছে নিয়ে যায়, উনি কি করে জানলো এটা আম্মুর কবর? আমাকে কি করে চিনে? উফ, মাথা ব্যথা করছে, কিছু মাথায় ঢুকছে না। দূর, এইসব ভেবে লাভ নাই। আমাকে উপেক্ষা করতে হবে, শেষটা কি হয় দেখার জন্য।
চুপচাপ ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি একটা মেয়ে আমার সমান হবে সোফায় বসে টিভি দেখে। আমাকে দেখে দাঁড়ায় যায়, বলে, ভাবি আপনার কি লাগবো বলেন, আমি দিতেছি। পপি। আমি চুপ করে থেকে ভাবলাম এই মেয়েকে ওনার বোন। দেখে তো মনে হয় না, কাজের মেয়েটাও তো মনে হয় না, তাহলে কি এটা? আচ্ছা, জিজ্ঞেস করলেই তো হয়। ঠিক। তুমি কে? আমি বললাম, পপি। আমি গ্রাম থেকে এসেছি, ভাইজানের খেয়াল রাখতে দাদা পাঠাইছে। ওকে। বুঝলাম এই মেয়েকে গ্রাম থেকে আনছে কাজ করতে। আচ্ছা, এই বাসায় আর কেউ থাকে না? মিতু। না ভাবি, ভাইজানরা কেউ দেশে থাকে না, তারা আসে আবার চলে যায়। এই তো কিছুদিন আগে ভাইজান দেশে আসে। ওনার আব্বু আম্মু, ওনারাও আসে আবার কিছু দিন থেকে চলে যায়। ওনারা আসলে আমি আসি, আর চলে গেলে আমি দাদার কাছে চলে যাই গ্রামে। ওকে, ঠিক আছে, আমি যে তোমাকে এইগুলো জিজ্ঞেস করছি ওনাকে বইল না, ঠিক আছে? কিন্তু ভাবি আপনি কি জানেন না ভাইয়া সম্পর্কে? আসলে মনে হলো তাই জিজ্ঞেস করলাম। তেমন কিছু না। আমাকে চা দাও তো, আসলে কথা কাটানোর জন্য। ওকে ভাবি, আপনি বসেন। আমি সব জানি ভাইজান আপনাকে কেন বিয়ে করছে, আর এটাও জানি আপনি ভাইজানকে চিনেন না। আপনি খুব লাকি, ভাইজান আপনাকে ভালোবাসে। আমি ছোট থেকে ভাইজানকে চিনি, আমার মা তাদের বাসায় কাজ করতো। একদিন হঠাৎ মা মারা যায়, আমি তখন ক্লাস 7-এ পড়ি। আমার বাবা আমার কোন খোঁজ নিত না, দাদা আমাকে এখনো লেখাপড়া করাই। ভাইজান নিজের বোনের মতো ভালোবাসে। এই জন্য আমি সব জানি। পপি মনে মনে কথাগুলো ভাবল। ভাবি আপনার চা। ওকে, বসো। ও দূরে বসছিল, তাই আমি ওকে বললাম, আমার পাশে বসো। আর তোমার জন্য চা আনলে না যে? আসলে ভাবি আমি চা খাই না। ওকে অন্য কিছু এনে খাও। না, পরে খাবো, আমার পড়া আছে। তুমি কিসে পড়ো? ক্লাস 10-এ। আচ্ছা। ওকে, যাও পড়ো। আপনার কিছু লাগলে আমাকে বলেন, এনে দিব। না, আমার কিছু লাগবে না। লাগলে তোমাকে ডাক দিব, তুমি যাও, তোমার পরীক্ষা সামনে পড়ো। ওকে ভাবি। আমি ভাবতেও পারছি না মিতু আপু একদম ভাইয়ের মতো। আসলে মানুষ এত ভালো হয় কি করে? ওনার ভিতরে কোন অহংকার নাই, কিছু নাই, মাহিন দাইয়ের মতো। মাহিন দাইয়ে ঠিক মানুষকে ভালোবাসে। ভাবতে ভাবতে চলে আসলাম আমার রুমে। পপি। চা খেয়ে কাপটা টেবিলের উপরে রেখে ওইখান থেকে আপেল নিয়ে উপরে চলে আসলাম। মাহিন রাতে বাড়িতে এসে দেখে মিতু ঘুমিয়ে আছে। একটা মানুষ কি করে এত ঘুমাতে পারে মাহিন জানে না। ফ্রেশ হয়ে নিচে গেলাম। পপি। পপি। জজি ভাইয়া। কিরে, কি করছো? ভাইয়া পড়তেছিলাম, কিছু লাগবে? না, তুই যা পড়। না ভাইয়া, আমার পড়া শেষ, আপনি বলেন কি লাগবে? আর ভাবি কিন্তু খাবার খায় নাই, শুধু চা খেয়ে চলে গেছে। ওকে, তুই ডিনার রেডি কর, আমি ওকে নিয়ে আসি। আহা, ম্যাডাম ঘুমাচ্ছে যে, ওঠার নাম নাই। ওর ঘুমন্ত মুখটা খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ তাকিয়ে ভাবছি, এত মায়াপুরা মুখে কি সুন্দর করে ঘুমাচ্ছে, একে দেখলে কেউ বলবে না সকালে একে কেউ তুলে এনে বিয়ে করছে। এমন সময় পপি ডাকে, ভাইয়া আসেন। সব রেডি। ওকে আস্তে আস্তে ডাক দিলাম, কিন্তু কাজ হলো না, আবার ঘুমিয়ে গেছে। তাই কোলে করে ওয়াশরুমে নিয়ে গেলাম। তারপর তারপর বেসিনের কল ছেড়ে দিয়ে ওর মুখে পানি দিলাম, আর লাফ দিয়ে উঠল। আমাকে পানি দিলেন কেন? বলেই কান্না শুরু করে দিলাম। মিতু। তাহলে কি করব? ঘুম পড়ে পড়ে সারাদিন ঘুমা কেন? এত ঘুম কই পাও শুনি? গম্ভীর মুখে মাহিন বলল, দেখেন আপনি কিন্তু একটু বেশি করছেন। একটু বেশি না, অনেক বেশি করছেন, রেগে গিয়ে। তাই চুপচাপ খেতে আসো, তোমার জন্য না খেয়ে আছে। মাহিন বলল, আপনাকে কি আমি বলছি না খেয়ে বসে থাকতে? যত সব ডং মুখ বাঁকা করে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। চুপচাপ আসো, 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসবা।
আমি যাব দেখি আপনি কি করেন। দিলাম ঠাসকিরে একটা থাপ্পড়। এটা দিলাম বেশি বক বক করো তাই। আর একটা কথা যেন না শুনি গম্ভীর মুখে। রাগে উঠে গেছে এত পেছাল পারে মেয়েটা, তাই তো এখন থাপ্পড় মারলাম। আয়া আয়া, আম্মু আয়া আয়া। আমাকে কেউ কোন দিন মারে না, ইয়ার শয়তান বজ্জামটায় মারলো। কি হলো, আর একটা থাপ্পড় দিতে হবে না, তাড়াতাড়ি আসবার রুমে থেকে বলছে। আমি চুপচাপ চলে আসলাম, কারণ থাপ্পড় মাইরকে আমি অনেক ভয় পাই। আসলে ছোটবেলা থেকে আম্মু আব্বু আমাকে অনেক আদর করে মানুষ করছে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, নিচে আসো। আমি চুপচাপ তার পিছনে পিছনে নিচে গেলাম। পপি আমাদের খাবার বেড়ে দিল। পপি তুই বসো, মাহিন বলল। না ভাইয়া, আপনারা খান, আমি পরে খেয়ে নিব। তোকে আমি বসতে বলছি, বসো, গম্ভীর মুখে ধমক দিয়ে। পপি আমার দিকে তাকিয়ে আছে, বুঝতে পারছি ভাবছে আমি যদি কিছু বলি তাই বসে না। তাই আমি বললাম, পপি তুমি বসো আমাদের সাথে। সাথে সাথে ও আমাদের সাথে বসে খাবার খেলো। ঝামেলায় পড়লাম আমি তো ইলিশ মাছের কাঁটা বেছে খেতে পারি না, এখন কি করবো, তাই শুধু ডাল নিতে নিলে মাহিন আমার প্লেটে মাছ তুলে দেয় হালুয়া। আমি বললাম আমি মাছ খাবো না, ভয় ভয়। থাপ্পড়ের কথাটা এত তাড়াতাড়ি ভুলে গেলা। বলেই দিয়ে দিল, আমি এখন কি করব? চুপচাপ বসে আছি। কি হলো, খাও। আমি অসহায়ভাবে তাকিয়ে আছি। বুঝলাম বউ আমার কাঁটা বেছে খেতে পারে না, তাই আমি নিজেই কাঁটা বেছে দিলাম। নাও এইবার খাও। তারপর খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম। ভাবছি ঘুমাবো, কই উনি যদি স্বামীর অধিকার ফলাতে আসে, আল্লাহর ভেবেই ভয় পেলাম। কি করব? রুমে এসে দেখি ও এক মনে কি জানি ভাবছে, বুঝলাম কি ভাবছে, তাই আমি বললাম তুমি খাটে উঠে ঘুমাও, ভয় পাওয়ার কিছু নাই, আমি স্বামীর অধিকার ফলাতে আসবো না। তুমি ঘুমাও এইখানে, আমি পাশের রুমে ঘুমাবো, কিছু লাগলে আমাকে বইল, শুভরাত্রি বলেই ল্যাপটপ নিয়ে চলে গেছে। এতটা খারাপ না, কিন্তু আমি কি করব, ওদের সাথে যোগাযোগ করব কি করে, না আছে ফোন, না জানি কি করে বের হবো এইখান থেকে। আফরিনকে তো ফোন দিতে হবে, কিন্তু আফরিনকে কি করে ফোন দিব, মাথা ব্যথা করছে, কি করব। সামনে এক্সাম, বইগুলা তো বাসায় কেন রাগ করে বের হলাম বাসা থেকে। এই সব ভেবে আর কি হবে, এখন শুধু ভাবতে হবে কি করে এইখান থেকে বের হয়ে যায়। আচ্ছা, ওনার কাছে থেকে কি ওনার ফোনটা চাইব? আর আমি তো আফরিনকে বলছিলাম আর আমি বাসা থেকে চলে আসব। ও তো টেনশন করব। একবার গিয়ে বলি দেখি কি হয়। অনেক ভেবে ওনার রুমের সামনে এসে উকি দিলাম। ভিতরে আসো। আমি পুরো ভাবাচিকা হয়ে গেলাম, জানলো কি করে, উনি তো ল্যাপটপ নিয়ে কাজ করছে তাইলে। বসো। না মানে বসবো না। কি বলো? বা মানে আপনার ফোনটা একটু দিবেন। ফোন দিয়ে কি করবা? গম্ভীর মুখে বলল। গেমস খেলবো ভয় পেয়ে। ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে, সত্যিটা বলো। আসলে আমি বাসা থেকে চলে আসার সময় আমার ফ্রেন্ডকে বলছিলাম ওদের বাসায় যাব, কিন্তু আমি তো আর যাই নাই, ও আমার জন্য চিন্তা করছে। বাসা থেকে তো ফোন নিয়ে আসি নাই। ওকে নাও, তবে আমার সামনে কথা বলতে হবে। ঠিক আছে বলে ফোন নিয়ে ওকে কল দিলাম। হ্যালো মিতু, কই তুই ঠিক আসিস তো? তুই, আমি তোর জন্য কত টেনশনে আছি তুই জানোস, তোর ফোন অফ কোথায় আসিস? থেমে যা মেরিমা, এত প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কেমনে? প্রথম থেকে ওকে সব বললাম। উনি কি তোর পাশে? সামনে আছে। ওকে ফোনটা ওনার কাছে দে। ওকে। ধরেন। মাহিনের দিকে এগিয়ে দিয়ে। ও আপনাদের তো বলা হয় নাই, আফরিন আমার বেস্টু। আমরা ক্লাস 6 থেকে একসাথে আছি। মাহিন রুম থেকে বের হয়ে গেল ফোন নিয়ে। মাহিন আফরিনের সাথে কি বলছে জানি না। রুমে এসে বলল, যাও ঘুমাও, গিয়ে কাল ভার্সিটিতে যেতে হবে। ওকে। আমি চলে আসলাম। আচ্ছা, উনি কি করে জানলো আমার কাল ক্লাস আছে? মনে হয় আফরিন বলছে, এত ভেবে লাভ নাই, গিয়ে ঘুমাই। গুড নাইট বলেই চলে আসলাম। এসে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নামাজ পড়ে আবার শুয়ে পড়লাম। আসলে এটা আমার অভ্যাস। ছোট থেকেই আম্মু আমাকে নামাজ পড়তে উঠাতো আর নামাজ পড়ে ঘুমিয়ে যেতাম। এটার জন্য ও ডাইনি রাক্ষসী মহিলার কাছে আমাকে কথা শুনতে হতো। সকালে উঠে মসজিদে নামাজ পড়ে এসে দেখি মিতু আবার ঘুমাচ্ছে।
তাই আর ওকে ডাকলাম না, ঘুমাই নেওক, না হলে আবার ক্লাসে ঘুমাই বেজা ঘুমালা। আমার মনে হয় যদি ঘুমের জন্য কোন প্রতিযোগিতা করে তাহলে ও ফার্স্ট হবে। আমি রুমে এসে ফাইল নিয়ে কাজ করতে বসলাম, ও খাটে ঘুমাচ্ছে। আমি আর কি কাজ করব, ওকে দেখেই আমার অবস্থা 12টা বেজে যাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:28 বাজে, ওকে উঠাতে হবে, না হলে ভার্সিটিতে যেতে লেট হয়ে যাবে। মিতু উঠোই উঠো না। আব্বু আর একটু ঘুমাই। ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেই। ফাজিল মেয়ে, আমাকে কি তোমার আব্বুর মতো লাগে? উঠো বলছি, জোরে ধমক দিয়ে বলল। আমি লাফ দিয়ে উঠে গেলাম। আর লাগবো সরি, ঘুমের ঘোরে বলছি। ওকে যাও, ফ্রেশ হয়ে আসো। ওকে ফ্রেশ হয়ে আসলাম। আমি ভার্সিটিতে কি ড্রেস পরে যাব? আমার কোন ড্রেস তো নাই। হুম বলেই আমার হাত ধরে আলমারির কাছে এনে আলমারি খুলে, এইখানে ড্রেস আছে, এইগুলো তোমার যেটা ভালো লাগে পরে যাবা। ওকে হুম, রেডি হয়ে নিচে আসো, নাস্তা করে আমি তোমাকে তোমার ভার্সিটিতে পৌঁছে দিয়ে অফিস যাব। ওকে আমি একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ড্রেস পাল্টিয়ে এসে দেখি উনিও রেডি হয়ে গেছে। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দে আমি ঘুরে তাকিয়ে দেখি মিতু একটা ব্লু কালারের 3 পিস পরে বের হয়েছে, চুলগুলা থেকে পানি পড়ছে। এত সুন্দর লাগছে ওকে, আমি তো চোখ ফেরাতে পারছি না। কি হলো, এইভাবে তাকিয়ে আসেন কেন? ওর কথায় হুঁশ ফিরল না। মানে তুমি রেডি হয়ে নিচে আসো বলেই চলে আসলাম। এইটা কি হলো? হুর যা ইচ্ছে তাই, আমি তাড়াতাড়ি রেডি হই। রেডি হয়ে নিচে নামলাম। এসে দেখি উনি পেপার পড়ছে আর পপি টেবিল গুজাচ্ছে। আমিও গিয়ে ওর সাথে সব নিয়ে আসলাম। ও অনেক না করছে, কিন্তু ওর কথা কি শুনে। তারপর আমরা 3জন নাস্তা করে নিলাম। তারপর আমি আর মাহিন বের হলাম। আমার ভার্সিটিতে এসে আমাকে মানতে বললেন। গাড়ি থেকে নামো। চলে আসি। হুম। ওকে বাই। বাই বলে কই যাও? আমিও তোমার সাথে আসি। চোখ বড় বড় করছো কেন? না মানে আপনি কই যাবেন? প্রিন্সিপাল এর সাথে কথা বলবো। ওকে আসেন তাহলে। হুম চলো। আপনার ফোনটা দিবেন একটু, আফরিন আসে নাকি দেখব। চলো, ফোন দিতে হবে না। হুম, মন খারাপ করে আমার ফোনটা নিয়ে আসলেই ভালো হতো। তারপর আমি আর মাহিন ভার্সিটিতে ঢুকলাম, দেখি আফরিন দাঁড়িয়ে আছে, ওকে দেখেই জড়িয়ে ধরলাম। কেমন আছিস? আফরিন বলল। ভালো আছি। তুই? হুম ভালো। ভাইয়া আসছে সাথে? হুম, প্রিন্সিপাল এর সাথে কথা বলতে গেছে মনে হয়। অহ চল। কোথায়? ক্লাসে। হুম চল। আমরা ক্লাসে যাব এমন সময় দেখি উনি আমাদের দিকে আসে। এমন সময় আফরিন বলল, মিতু ওই তো মাহিন ভাইয়া আসে। তুই উনাকে চিনলি কি করে? আমি তো তোকে বলি নাই। আরে না মানে কাল তুই উনার ফোন দিয়ে ফোন দিছিলি না, তখন আমি উনার নাম্বার সেভ করে রাখছি, আর ওনার ইমো নাম্বার ছিল, তখন ওনার পিক দেখছি। অহ সেটা তো বলবি। উনি আমাদের সামনে চলে আসেন। আফরিন, উনি মাহিন। এটা আমার ফ্রেন্ড আফরিন। হ্যালো আফরিন, কেমন আছো? জি ভাইয়া, ভালো আছি, আপনি? এই তো ভালো। আচ্ছা তোমরা ক্লাসে যাও, আমার একটা কাজ আছে। বলেই মাহিন চলে গেছে, তবে মাহিনকে দেখা যাচ্ছে। এমন সময় একটা ছেলে এসে মিতুকে হঠাৎ জড়িয়ে ধরছে। মাহিন পিছনে তাকিয়ে এটা দেখছে আর রাগে ফুলছে। মিতু ঘ্যার বাঁকা করে মাহিনের দিকে তাকিয়ে আছে। মাহিন রেগে ফুলে যাচ্ছে। মিতু মাহিনের দিকে তাকিয়ে আছে আর ভাবছি কখন জানি আমার 12টা বাজায়, আল্লাহ বাঁচাও, এই ছাগলটা কই থেকে আসলো। মাহিন আফরিনের দিকে তাকিয়ে চলে গেল, কিছু না বলে। যাক বাবা বাঁচালাম, উনি কিছু না বলে চলে গেছে। এই ছাগল, আমাকে এইভাবে জড়িয়ে ধরলি কেন? তোকে অনেকদিন পর দেখলাম তাই, অনন্ত বলল। অনন্ত মিতু আর আফরিনের ফ্রেন্ড, কলেজ থেকেই ওদের সাথে পড়ে। আর কোন দিন যদি দেখি আমাকে এইভাবে জড়িয়ে ধরছো তোর একদিন কি আমার একদিন, শালা ফাজিল, কোন দিন মেয়ে দেখিস নাই? লজ্জা কোথাকার, মেয়ে দেখলেই জড়িয়ে ধরতে হবে কেন রে? এতদিন প্রবলেম ছিল তাই আসে নাই, তাই বলে আমাকে জড়িয়ে ধরতে হবে? আর কোন দিন যেন না দেখি, কতবার বলবো আমি এইগুলো পছন্দ করি না? রেগে বললাম। সরি, বুঝতে পারি নাই জানু, আর হবে না। জানু বললি কেন? আমি তোর কোন জন্মের জানু লাগি? হ্যাঁ,
বাবু তুই আজ রেগে আছিস কেন? এই কতবার বলবো বাবু যেন সোনা মনা আমাকে বলবি না। ওকে চল ক্লাসে যাই। আফরিন তুই চুপ করে আছিস কেন? ওকে বল আমার সামনে থেকে যেতে। আমি কি বলবো বল, এই পাগলটার সাথে কথা বলে লাভ নাই, এখন বকা দিবে আবার আসবে। ঠিক আফরিন, তোদের ছাড়া আমার চলে না। মিতুকে ছাড়া ভাবতেই পারি না, আসতে বলল অনন্ত। এই আস্তে আস্তে কি বললি, জোরে বল আমি শুনতে চাই। তোকে কিছু বলি নাই মেরি মা, চুপ হয়ে যা, এখন ক্লাস আছে চল। ওকে। তিনজন ক্লাসে গেলাম। ক্লাস করে ভার্সিটি থেকে বের হয়ে দেখি দাঁড়িয়ে আছে মাহিন গাড়ি নিয়ে। মাহিনের সাথে গাড়িতে উঠে চলে আসলাম বাসায়। গাড়িতে আমার সাথে একটা কথাও বলে নাই। কি হলো আবার? অহহা, আনন্দের জন্য সব হয়েছে। আমাকে বাসায় নামিয়ে দিয়ে উনি চলে গেলেন। আমাকে বাই বলার সুযোগও দিল না। মনে হয় আমার উপর রেগে আছে। তাতে আমার কি ঘুম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম একটা ঘুম। ঘুম থেকে উঠে পড়তে বসবো, মনে পড়লো আমার বইগুলো তো আফরিনের বাসায়, কিছু আর কিছু আব্বুর বাসায়। বাসার কথা মনে হতেই আব্বুর কথা খুব মনে পড়ল। আসলে ওই মহিলার জন্য আমি আব্বুকে ছেড়ে চলে আসলাম। আব্বু, আই মিস ইউ। কি করব আমি? বই ছাড়া কি পড়বো? কিছুদিন পরে পরীক্ষা। আব্বুর বাসায় যেতে পারবো না। এমন সময় পিছনে তাকিয়ে দেখি উনি রুমে আসে। হাতে কি জানি ব্যাগের মধ্যে। এই নাও তোমার বই, আফরিনের বাসার গুলা আর বাকিগুলা লাইব্রেরি থেকে নিয়ে আসি, ওই বাসায় আর যেতে হবে না, পড়তে বসো। বলেই ওয়াশরুমে চলে গেল। আমি বইগুলো নিয়ে টেবিলে গুছিয়ে রাখলাম। তারপর ওনার জন্য খাবার বেড়ে রুমে নিয়ে আসলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মিতু খাবার নিয়ে বসে আছে। খেয়ে নিন, নিচে যেতে হবে না। কি ব্যাপার বলো তো? হঠাৎ বউ বউ ভাব? মজা করে? দেখেন বেশি হচ্ছে কিন্তু। আপনি আমার জন্য এত কিছু করলেন, আমি কি এইটুকু করতে পারি না? বউ বউ ভাবের কিছু নাই। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম, তাড়াতাড়ি কাল ভার্সিটিতে যেতে হবে। মাহিন তার রুমে ঘুমিয়ে আছে। সকালে নামাজ পড়ে নাস্তা বানালাম, সাথে পপি ছিল, যদিও ও না করছে, কিন্তু আমি ওর কথা শুনলাম না। নাস্তা করে ভার্সিটিতে চলে আসলাম। মাহিন আমাকে দিয়ে চলে গেছে। একটা ক্লাস ছিল। করে বসে আছি, আব্বুর কথা খুব মনে পড়ছে। তাই ভাবলাম একবার অফিসের সামনে গিয়ে দেখে আসি। যে ভাবা সেই কাজ, গেটের সামনে আসতেই দেখি সামনে অনন্ত দাঁড়িয়ে আছে। ওকে দেখে না দেখার বান করে চলে যেতে নিলাম। ও আমার হাত ধরে টান দিয়ে ওর দিকে ঘুরালো। কি হলো, আমাকে দেখে না দেখার বান করে চলে যাচ্ছ কেন? হাত ছেড়ে কথা বলো। রেগে বললাম। ওকে হাত ছেড়ে দিয়ে এইবার বলো কোথায় যাচ্ছ? জাহার নামে যাবা? এমনই কথা বলছো কেন? তো কিভাবে বলবো শুনি? বললেই তো হয়, কোথায় যাও? আব্বুর অফিসে যাচ্ছি। এইবার পথ ছেড়ে দাঁড়াও। চলো আমি দিয়ে আসি। কেন রে, আমি কি যেতে পারি না? না, আব্বুর অফিস আমি চিনি না। তোমার কি হয়েছে বলবা তো? সকাল থেকে আমার সাথে এমন বিহেভ করছো কেন? কান্না কান্না ভাবে ওর মুখটা দেখে মায়া লেগে গেছে। আসলেই তো ওর কি দোষ, আমি ওর সাথে কেন এমন বিহেভ করছি? ওকে চলো, তবে আমার সাথে ভিতরে যেতে পারবা না আর আমাকে দিয়ে চলে আসবা। ওকে। তারপর দুইজন মিলে গাড়িতে উঠে বসলাম। আব্বুর অফিসের সামনে এসে অনন্ত আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। আমি চুপি চুপি আব্বুর কেবিনের সামনে গেলাম, ওড়না দিয়ে মুখ ডেকে। আব্বু কেবিনে মন খারাপ করে বসে আছে। দেখেই চলে আসলাম। আব্বুর মন খারাপ দেখে আমার কান্না পাচ্ছে, তাই তাড়াতাড়ি বাইরে চলে আসলাম। এসে রিক্সা নিয়ে নদীর পাড়ে চলে আসলাম। আমার যখন মন খারাপ থাকে এইখানে বসে থাকি। এইখানে তেমন কেউ আসে না। চুপ করে বসে আছি আর ভাবছি আব্বু মনে হয় আমার জন্য মন খারাপ করে আছে। না জানি কত কষ্ট পাচ্ছে, ভেবেই কান্না পাচ্ছে। কি করব আমি, কিছু বুঝছি না। কান্না করতে করতে মনে হলো খুব ঘুম পাচ্ছে, তাই পা একটু দাঁড়া করে তার উপর মাথা, দুই পায়ের উপর দিয়ে হাত দিয়ে ঘুমিয়ে পড়লাম। মাহিন ভার্সিটিতে মিতুকে না পেয়ে আফরিনকে জিজ্ঞেস করে জানতে পারে ও কখন বের হয়েছে। মাহিন বাসায় এসে দেখে মিতু বাসায় নাই। তাই আবার আফরিনকে কল দেয়। আফরিন বলে ও মনে হয় নদীর পাড়ে থাকবে।
তাই মাহিন এইখানে চলে আসে, এসে দেখে সত্যিও এইখানে মাথা নিচের দিকে তাকিয়ে আছে, হয়তো বুঝে যাচ্ছে না। আমি ওর কাছে গিয়ে ওকে ডাক দিলাম, কোন ছাড়া শব্দ নাই। আস্তে করে ধাক্কা দিলাম, কিন্তু ওর কোন ছাড়া শব্দ নাই, তাই গলে তুলে নিলাম। দেখি ঘুমিয়ে আছে। আল্লাহ দড়ি ফালাও, আমি ওকে উপরে পাঠাবো, এই মেয়ে এইখানে এসে ঘুমিয়ে গেছে। আমি একে নিয়ে কই যাব? গাড়িতে তুলে বাসায় নিয়ে আসলাম, এসে রুমে নিয়ে শুয়ে দিলাম। আজ আর অফিসে যাব না, এইটা ঘুম থেকে না উঠলে তো আর খাবার খাবো না। তাই ল্যাপটপ নিয়ে কাজ করলাম সোফায় বসে। 1 ঘন্টা পর মহারানীর ঘুম ভাঙল। ওকে খুব সুন্দর লাগছে, ঘুম ঘুম মুখটা এত সুন্দর হয় কারো কি জানি হয়তো। ঘুম থেকে উঠে দেখি আমি রুমে শুয়ে আছি, উনি আমার সামনে বসে আছে। কিন্তু আমি এইখানে আসলাম কেমনে? এত ভাবতে হবে না, যাও ফ্রেশ হয়ে আসো, খাবার খেতে হবে, খুব ক্ষুধা লাগছে, যাও। যাচ্ছি। কি বেপস্র, উনি আমার জন্য না খেতে বসে আছে, বেলা 4টা বাজে। আর আমাকে পেল কি করে? পরে জিজ্ঞেস করে নিব, এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি যাই। ফ্রেশ হয়ে নিচে আসলাম, 2 জন। এসে দেখি পপি সবকিছু গুছিয়ে রাখছে, আমাদের জন্য খাবার বাড়ছে। তারপর আমরা 2 জনে খাবার খেলাম, পপি আগেই খেয়ে ফেলছে। উনি আমার জন্য বসে আছিল। খাবার শেষে আমরা রুমে আসলাম। রুমে আসতেই উনি বলেন, আর কোন দিন যদি আমাকে না বলে কোথাও যাও, হাত পা ভেঙে ফেলবো। আমাকে না বলে তুমি নদীর পাড়ে গেছিলে কেন? আর গেছিলা তো আবার ওইখানে কেন ঘুমিয়ে গেছিলা? আচ্ছা বলো তো, তুমি কোন জগতের মানুষ? মানুষের এত ঘুম কি করে থাকে? তুমি সত্যি মানুষ নাকি কোন এলিয়েন? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কি হলো, কথা বলো না কেন? ধমক দিয়ে। আসলে আমার মন খারাপ থাকলে এখানে যাই। ওকে। কেন মন খারাপ তোমার? নরম গলায়। আসলে আমি আজ আব্বুর অফিসে গেছিলাম, আব্বুকে খুব মিস করছিলাম, তাই গিয়ে দেখি আব্বু বসে আছে, মন খারাপ করে। আমি জানি আব্বু আমার জন্য মন খারাপ করে আছে। মনের অজান্তে আব্বুকে অনেক কষ্ট দিয়ে ফেলছি বলেই কান্না করে দিলাম। আমি আব্বুর কাছে যেতে চাই। ওকে টেনে আমার বুকে নিয়ে আসলাম, বললাম, তুমি কান্না করো না, আমি তোমাকে তোমার আব্বুর কাছে নিয়ে যাব। কিছুদিন ধৈর্য ধরো, আমি প্রমিস করছি। সত্যি তো? এইবার হাসো। ওকে। চোখ মুছে। আচ্ছা তুমি চলো তো আমার সাথে, তোমার বইগুলো কিনতে হবে। আমার না ভালো লাগছে না যেতে, আমি নাম লিখে দিই, আপনি নিয়ে আসেন। ওকে নাম লিখে দাও। আমি বইয়ের নাম বলে লিখে দিলাম, তারপর উনি চলে গেছেন বই আনতে। আমি ভাবছি উনি কে আর আমাকে কি করে চিনে? আমার তো মনে হয় না আমি তাকে কোথাও দেখছি। তাহলে আচ্ছা, উনি আমাকে বিয়ে করলেন কেন? আর জানলো কি করে আমি বাসা থেকে চলে আসি, কিছু মাথায় ঢুকছে না। আমাকে বিয়ে করে ওনার কি লাভ? উনি কি চায় আমার থেকে? এতদিনে সিউর উনি আমার কাছে স্বামীর অধিকার ফলাতে আসবো না। এইসব ভেবে লাভ নাই, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি বাসা থেকে বের হয়েছি শুধু আফরিন জানতো। তাহলে কি কি সব ভাবছি? আচ্ছা ভালো কথা, আমি তো ভার্সিটি থেকে আসার সময় আফরিনকে বলে আসি না, ও মনে হয় চিন্তা করবে। ওকে ফোন দেওয়া দরকার, কি করি? ফোনটা যে কেন রেখে আসলাম? কাল আগে ফোন কিনতে হবে। মাহিন বই নিয়ে বাসায় এসে দেখে মিতু আগের জায়গায় বসে কি জানি ভাবছে। তাই বলল, কি ভাবছো? কিছু না, আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন। কই তাড়াতাড়ি আসলাম, দেখো 45 মিনিট হয়েছে। আর তুমি এইখানেই বসে আছো। না মানে কি বলবো মানে করতে হবে না। নাও তোমার বই নিয়ে আসি। সবগুলা? এইবার পড়তে বসো। ওকে ধন্য। বলতে হবে না, এটা আমার দায়িত্ব। ওকে। তুমি পড়ো, আমি ফ্রেশ হয়ে নিই। বলেই ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেছে। আমি বই নিয়ে টেবিলে বসে পড়লাম। কারণ কিছুদিন পর ইয়ার ফাইনাল পরীক্ষা। এই বইগুলো সামনে নিলেই আমার ঘুম চলে আসে, কি যে করি। এই যে ঘুম পাগলি বউ, আমার দুধটা খেয়ে নাও। ওয়াক, আমি দুধ খাই না। খেতে বলছি, খাও ধমক দিয়ে। তারপর খেয়ে আবার পড়তে বসলাম।
10টা বাজে পড়া থেকে উঠে ডিনার করতে গেলাম। গিয়ে দেখি আগে থেকে পপি সব করে রাখছে। আমরা খেয়ে নিলাম 3 জন। খাওয়া শেষে পপিকে বললাম নিয়ে পড়তে বসতে, কারণ সারাদিন ও অনেক কাজ করছে, এখন এইগুলো আমি করতে পারবো। সব গুছিয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে মাহিনের ডাকে ঘুম ভাঙল। তাড়াতাড়ি করো, ভার্সিটিতে যেতে হবে না। কয়টা বাজে? 8 বাজে। কি আমি আজ নামাজও পড়তে পারলাম না। এখন উঠে রেডি হও। ওকে। আমি রেডি হয়ে নিচে এসে নাস্তা করে চলে আসলাম। উনি আমাকে ভার্সিটিতে নামিয়ে অফিসে চলে গেছে। ক্লাস করলাম। আর আফরিন আসে নাই। ও নাকি অসুস্থতাই আসে নাই। আমার সাথে তো একটা রাম ছাগল আছেই, সারাক্ষণ মেমে করে। আমি ফোন কিনতে যাব কি করে? ভাল লাগে না। রাম ছাগলটাকে নিয়ে গেলে কেমন হয়? ঠিক এটাকেই নিয়ে যেতে হবে। অনন্ত। বলো বেবি। ইচ্ছা করছে লাথি দিতে। আমার সাথে যাবা একটু মার্কেটে? তোমার সাথে আমি চাঁদের যেতে পারি, মার্কেটে তো ছোট ব্যাপার। আল্লাহ আমাকে সহ্য করার ক্ষমতা দাও, না হলে এটার মুখটা বন্ধ করে দাও। তারপর আমরা দুইজনেই মার্কেটে গেলাম ফোন কিনতে। ফোন পছন্দ করছি, ও যেটা বলে আমি বলি এইটা ভাল লাগে না। এমন করে অনেক সময় চলে যাচ্ছে। আমি একটা দেখলাম। অপ্পো এটা নিব, এমন সময়কে জানি পিছন থেকে আমার হাত থেকে ফোনটা নিয়ে বলে এটা ভালো না, আইফোন দেখান। আমি তাকিয়ে বলবো মাত্র, এই আমার যেটা ভালো লাগে এইটা নিব আপনি। আর কিছু বলতে পারলাম না, কারণ সামনের মানুষটা আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। সামনে মাহিন দাঁড়িয়ে আছে। মনে হয় অনেক রেগে আছে। আমি কি বলবো এখন? চুপচাপ ওনার কথায় ফোনটা রেখে দিলাম। একটা ফোন নিয়ে আমার সামনে ধরে বললেন, দেখো তো এই ফোনটা পছন্দ হয় নাকি? ওকে। এই ফোনটার প্রাইস কত? 1,55,490 টাকা। কার্ড দিলে হবে? জি স্যার দিন। আমি আর অনন্ত তাকিয়ে তাকিয়ে দেখছি। কি হচ্ছে মিতু? এটা কে? তোমার মুখটা বন্ধ রাখো। কিন্তু উনি তোমাকে ফোন কিনে কেন দিতেছে? এই তুই চুপ কর, তো রাম ছাগলের মতো ম্যামে না করে। রেগে কথাটা বললাম। কিন্তু মাহিন আমাদের দিকে তাকিয়ে বললেন, কি হলো, আস্তে আস্তে কি কথা বলছো, জোরে বলো আমিও শুনি। আপনি কে বলুন তো, আর মিতুকে আপনি কেন ফোন কিনে দিবেন? এই তোরে না, আমি চুপ থাকতে বললাম। ওকে বলছি আমি কি, চলো আমার সাথে। মাহিন বলেই আমার হাত ধরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, সাথে অনন্তকেও। মাহিন অনন্তকে বললেন বসো। আমরা সবাই বসলাম। এইবার বলো তোমার কি প্রশ্ন আছে? আপনি কে হন মিতুর? আমি ওর হাজব্যান্ড। কি ফাজলামি করছেন কেন? ওর বিয়ে হলো কবে? ওকে জিজ্ঞেস করো। অনন্ত, উনি ঠিক বলছেন, উনি আমার স্বামী। হোয়াট? আর কিছু শুনতে চাও? না বলেই মন খারাপ করে চলে গেল। কি হলো, ও কেন চলে গেল? আমি জানি কেন। অনন্ত তোমাকে লাইক করে, তাই হয়তো এটা শুনে চলে গেছে। ভালো হইছে অ্যালডানেকা কোথাকার। তোমার আমার উপর রাগ হচ্ছে না? মাহিন অবাক হয়ে জিজ্ঞেস করল। রাগ কেন হবে? আমিও চাইছি নেকাটা চলে যাক। অহ। কি খাবা বলো? আপনার যেটা ইচ্ছা ওইটাও অর্ডার করেন। ওকে। ওয়াটার 2টা স্যান্ডউইচ আর 2টা বার্গার 2টা লাচ্ছি। ওকে স্যার। তারপর উনি আমাকে বললেন, তোমার ফোন লাগবে, এটা আমাকে বলতে পারতে, তাহলে আমি কিনে দিতাম। ওকে কেন নিয়ে আসছিলে? আসলে আমার ফোন লাগবে। আমি ওকে আনতে চাই নাই, ভাবছিলাম আফরিনকে নিয়ে কিনে নিব, কিন্তু আজও আসে নাই, তাই অনন্তের সাথে আসি। ওকে আর প্রথমবার তাই কিছু বললাম না, তবে নেক্সট থেকে আমাকে বলবা কিছু লাগলে ওকে। হুম। আর ওর সাথে বেশি কথা বলবা না, ছেলেদের থেকে দূরে থাকবা। ওকে। গুড গার্ল। তারপর খাবার খেয়ে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি পপি সব গুজাচ্ছে। মনে হয় কেউ আসবে তাই। আমি জিজ্ঞেস করবো এমন সময় মাহিন বললেন, সারপ্রাইজ দেখো কে আসবে, এখন বলবো না। ওকে, কিন্তু আপনি কি করে জানলেন আমি এটা জিজ্ঞেস করব? এমনই তুমি উপরে যাও। ওকে।
ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। মাহিন কই জানি গেছে বলে যায় নাই। বিকেলে হইচই শুনে ঘুম ভাঙল। নিচে গিয়ে দেখি সোফায় দুইজন বসে আছে দেখে মনে হচ্ছে মাহিনের দাদা দাদি। আর মাহিনের পাশে বসে আছে একটা মেয়ে আর একটা ছেলে। ওরাই চিল্লেছে। আমাকে দেখে মাহিন আমার সামনে এসে বলেন, মিতু এটা আমার দাদা আর এটা আমার দাদি। আমি উনাদের সালাম করতে নিলে উনারা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। আমি কিছু বুঝতে পারলাম না। আমি কি দেখতে খারাপ নাকি যে কান্না করতে হবে? কি হচ্ছে বুঝলাম না। পুরা আজীব লাগছে। তাই মাহিনের দিকে তাকালাম। আমার দিকে তাকিয়ে বুঝতে পারলো তাই বলে উঠল, দাদি তুমি এইভাবে কান্না করলে আমার বউ তো ভয় পেয়ে যাবে, ভাববে তোমরা তাকে পছন্দ করো নাই তাই কান্না করছো। দাঁড়া তুই, এইখানে মজা নিস কেন? দিদি ভাই আমার তোকে অনেক পছন্দ হয়েছে আর এটা তো সুখের কান্না। তুই বসো, তোর নানা ভাইয়ের কাছে আমি আসি বলে চলে গেলেন। নানা ভাই মানে? আরে মিতু দাদি দাদা ভাই বলতে গিয়ে নানা ভাই বলছে, বুঝো না কেন? অহ, মনে মনে ভাবছি দাদু কি বলল সুখের কান্না মানে ওনাদের আমাকে পছন্দ হয়েছে। দিদি ভাই কি ভাবছো? দাদা কিছু না। কিছুক্ষণ পর দাদি আসলেন। তারপর আমার কাছে এসে আমাকে একটা ডায়মন্ডের নেকলেস পরিয়ে দিয়ে বললেন, এটা আমার নার বউয়ের জন্য। আমি এখন কি বলবো বুঝতে পারছি না। আমার দাদা দাদি তো আমি ছোট থাকতে মারা গেছে। তারা আমাকে অনেক আদর করত। তারা মারা যাওয়ার পর আর কেউ এমনই আদর করে নাই। নানা নানি কেমন হয় সেটা তো আমি জানি না। তাই কান্না চলে আসলো। কিরে দিদি ভাই কান্না করছো কেন? এমনই জানো তো দাদি আমার, না দাদা দাদি নাই। আগে উনারা আমাকে অনেক আদর করতো, আমি উনাদের খুব মিস করি। তাই এখন তো আমি আছি, আমি তোমাকে আদর করব। কান্না করতে করতে জানো আম্মু বলতেন আমার নানু নানা থাকলে নাকি আমাকে খুব আদর করত। কিন্তু উনাদের তো আমি কখনো দেখি নাই। মাহিনের দাদি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলেন। তুমি কান্না করো কেন? আর করব না। বাব্বা তাহলে থাকলো তোমাদের কান্না, আমি তো ভাবছিলাম দুইটা বালতি এনে ধরবো। ওরই ইতর টানে ধরে। উফ দাদি লাগছে তো ছাড়ো। হুম, তুই একটু আমার রুমে আয়, আমার সাথে কথা আছে। ওকে জানু চলো। তারপর আমি আর দাদি রুমে চলে আসলাম। মিতু উপরে আমাদের রুমে চলে গেছে। দাদা ও রুমে আসছে। বলো দাদি। কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে বললেন, মাহিন দাদু ভাই আমি আর সত্যি অনেক খুশ। এখন আমি মারা গিয়ে শান্তি পাবো বলে কান্না। দাদি চুপ করো, তুমি মারা গেলে তোমার নাতিনকে দেখবে কে? হুম হুম। তারপর বিকেলে আড্ডা দিলাম দাদা দাদির সাথে আমি মিতু। আজ মিতুকে আমি এত খুশি দেখলাম, এতদিন তো শুধু মন মরা হয়ে থাকতো। আজ কত হ্যাপি। দাদা দাদি তো ওকে পেয়ে অনেক খুশি। আমার একটা ফোন আসলো, এখন অফিসে যেতে হবে। তাই আমি মিতুকে বললাম, মিতু শোনো আমাকে একটু অফিসে যেতে হবে, তুমি দাদা দাদির খেয়াল রেখো। ওকে আপনি চিন্তা করবেন না, আমি দেখব। ওকে, বাই দাদা। বাই দাদি। তাড়াতাড়ি আসবি কিন্তু দাদু ভাই। ওকে দাদি। হঠাৎ দাদি আমাকে জিজ্ঞেস করলেন আমার ফ্যামিলিতে কে কে আছে। আমি আব্বু আর সৎ মা। কিছুটা অবাক হয়ে সৎ মা মানে কাপা কাপা গলায় বলল, তোমার আম্মু কই? আমার আম্মু নাই, মারা গেছে হঠাৎ শক করে। না আয়া বলেই দাদি ঘুরে পড়ে গেছে। দাদি কি হলো কথা বলো। দাদি দাদি শুনছো কি হলো কথা বলো। দাদায় দাদিকে ডাকছে কিন্তু কোন কথা বলছে না, চুপ করে বসে আছে আর শুধু আমার দিকে তাকিয়ে আছে। দাদির হাত ধরে, কি হলো দাদি কথা বলো। কান্না কান্না ভাবে বললাম, দাদা দাদি কথা বলে না কেন? তুমি মাহিনকে কল দাও। ওনার নাম্বার তো আমার কাছে নাই, কি করি? দাদা দাদির কাছেও যাওয়া যাবে না, পপিও বাসায় নাই। হুম, তারপর আফরিনকে কল দিয়ে ওনার নাম্বার নিলাম। ওনাকে ফোন দিলাম, 3বার রিং হয়ে কেটে গেল। আবার দিলাম,
রিসিভ করে বলল, কে বলছেন? এর এতবার ফোন দিতেছেন কেন? শালা খচ্চর, কথা তো বলতে দে না, তার আগেই ধমকাচ্ছে। কি হলো, কথা বলেন না কেন? আমি মিতু। এখন তাড়াতাড়ি বাসায় চলে আসেন প্লিজ। এখন দাদির কি জানি হয়েছে, কথা বলছে না। ওকে, আমি আসতেছি। মাহিন কল কেটে ক্যাবিন থেকে বের হয়ে দিল। দৌড় গাড়িতে বসে ডাক্তারকে কল করে বাসায় আসতে বললেন। উনি বাসায় চলে আসলেন। এর মধ্যে দাদি কোন কথা বলে নাই, শুধু তাকিয়ে চোখের পানি ফেলছে। মাহিন রুমে ঢুকতে দাদি কি হয়েছে শান্ত গলায় গিয়ে বললেন। মাহিন বলেই কান্না করে দিল। দাদি কান্না থামা, কি হয়েছে বলো আমাকে। মাহিন, তুই জানতি তোর ফুফি বেঁচে নাই, তাহলে আমার থেকে কেন লুকালি? কে বলছে এইগুলো তোমাকে? ফুফি তো। প্লিজ দাদু ভাই, আর মিথ্যা বলিস না। আমার মাথায় তো কিছু ঢুকছে না, তাই চুপ করে দাঁড়িয়ে দেখছি। তুমি বলো, কে বলছে? আমার দিকে তাকিয়ে বললেন মিতু। আমি তো আকাশ থেকে পড়লাম, আমি কখন বললাম? আমি তো বলছি আমার আম্মু নাই। আম্মু মারা গেছে, আর উনি তখন কান্না করে উঠছে। হুম। তুমি কি জানো উনি তোমার কি হয়? কি? তোমার নানু? না না, তোমার আম্মু আমার ফুফি ছিলেন। আমার মুখ থেকে আর কথা বের হচ্ছে না, আমি কি বলবো? চোখ দিয়ে শুধু পানি পড়ছে। এমন সময় নানু আমাকে তার কাছে ডাকলেন। আমি যেতেই জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। আমিও খুব কান্না করছি। আজ আম্মু বেঁচে থাকলে কত খুশি হতো। তারপর ডাক্তার এসে নানুকে চেক আপ করে ঔষধ দিয়ে চলে গেছে। তারপর একটা ঘুমের ঔষধ খাওয়া দিয়ে গেলেন, তাতে রাতে আর কান্না না করে ঘুমিয়ে যায়। কারণ কারো মেয়ের মৃত্যু কথা শুনে কেউ ঠিক থাকতে পারে না। খাবার এনে নানুকে খাওয়া দিলাম, তারপর আমরা তিনজনে মিলে খাবার খেয়ে যে যার রুমে চলে আসলাম। নানা অনেকটা কঠিন মানুষ, তাই নিজেকে সামলে নিতে পারছি, কিন্তু নানুর কাছে এটা অনেক বড় ধাক্কা। রুমে এসে আমি আবার কান্না করছি। আম্মুকে অনেক মনে পড়ছে। মিতু, আসবো? মাহিন বলল। হুম। চোখ মুছে। কান্না করছিলে কেন? এটা বলছে আর আমার কান্নার গতি আরো বেড়ে গেছে। মাহিন এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি? মাহিনকে মিতু বলল। হুম, বলো। আপনি আগে থেকে আমাকে জানতেন, তাই না? হুম, আমি তোমাকে আগে থেকেই চিনি এবং জানতাম। তাহলে আমাকে কেন কিছু বললেন না? তুমি কখনো জিজ্ঞেস করছিলা? না। তাহলে আমি কেন বলবো? হুম, মন খারাপ করে। তবে আজ আমার অনেক খুশি লাগছে, নানা নানুকে তো খুঁজে পেলাম। আমার জীবনে আমি আম্মুকে প্রতিদিন কান্না করতে দেখতাম নানা নানুর জন্য। আজ আম্মু থাকলে অনেক খুশি হতেন। আম্মু, তুমি কেন আমাকে রেখে চলে গেলে? তুমি থাকলে আজ জানি সব থেকে বেশি খুশি হতা। আচ্ছা, উনি আমাকে কেন বিয়ে করলো? শুধু কি নানা নানুর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, নাকি অন্য কিছু? এইসব ভাবতে হবে না আমার। এখন আব্বুকে ফোন দেই। আব্বুকে ফোন দিলাম। হ্যালো, কে? নিশ্চুপ। হ্যালো। নিশ্চুপ। কি হলো, কে আপনি? কথা বলেন না কেন? ফোন কেটে দিলাম। আব্বুকে খুব মনে পড়ছে। আব্বু আমাকে অনেক আদর করে আর অনেক ভালোবাসে। বারান্দায় দাঁড়িয়েছিলাম। এই আকাশ, তুমি কেন আমার থেকে আমার আম্মুকে নিয়ে গেলে? আব্বু কাছে নাই, কেন করছো আমার সাথে এমন? আম্মু, তুমি দেখছো আজ নানা নানুর সাথে কথা হয়েছে। নানা নানু আমাকে পেয়ে অনেক খুশি হয়েছি, কিন্তু তুমি নেই এটা তো নানু জানতো না। দেখো তোমার জন্য কত কষ্ট পাচ্ছে, কেন চলে গেলা? হে আল্লাহ, কে আমার আম্মুকে নিয়ে গেলে তুমি? মাহিন ট্যাট করছিল রুমে বসে। অনেকক্ষণ হয়ে যাওয়ায় নিজে বারান্দায় গেল। গিয়ে দেখে মিতু আকাশের দিকে তাকিয়ে আছে। ওর চোখ দিয়ে পানি পড়ছে। ওর চোখে পানি দেখে আমার ভিতরটা কেঁপে উঠল। জানি ও কেন কান্না করছে। তাই ওকে কোলে তুলে রুমে নিয়ে আসলাম। হঠাৎ মনে হলো আমি উপরে উঠে গেছি। তাকিয়ে দেখি মাহিন আমাকে রুমের ভিতরে নিয়ে আসছে। কি হলো, আমাকে এইভাবে নিয়ে আসলেন কেন? চুপ করে বসে থাকো। আমি আসছি বলে চলে গেলেন। কিছুক্ষণ পর নানু আর মাহিন রুমে আসলেন। মাহিন হাতে করে খাবার নিয়ে আসলেন। তারপর নানুকে বসতে বললেন।
দাদি আর তুমি আমাকে আর তোমার নাতিনটি খাওয়া দিবে। নানু একটা মলিন হাসি দিয়ে আমাদের খাওয়াতে শুরু করলেন। আমিও নানুকে খাওয়া দিলাম। পরে নানু চলে গেলেন। আমি বিছানায় বসে আছি। মাহিন বললেন, কি হলো, ঘুমাও। আপনি কোথায় ঘুমাবেন? ওই রুমে তো নানুরা। এই রুমে ঘুমালে কি তোমার কোন প্রবলেম হবে? না মানে, যদি হয় তারপরও আমার কিছু করার নাই, আমাকে এই রুমেই থাকতে হবে। না হলে দাদা দাদি কষ্ট পাবে যদি জানে আমার আর তোমার মধ্যে কিছু নেই। ওকে, তবে আপনি সোফায় ঘুমাবেন। ওকে, ঘুমাও তুমি। শুভরাত্রি। গুড নাইট। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আমরা আম্মুর কবরের কাছে গেলাম। সাথে নানা নানু। নানা তেমন একটা কান্না না করলেও বুঝতে পারছি অনেক কষ্ট পাচ্ছে। আসলে পুরুষ মানুষ এমনি হয়, তাদের বুক ফেটে যায় কিন্তু মুখে কিছু প্রকাশ করতে পারে না। আজ আর আমি কান্না করি নাই। নানুর কান্না দেখে আমার কান্না বন্ধ হয়ে গেছে। একটা মায়ের কাছে তার সন্তান না থাকার কষ্টটা শুধু একজন মাই বলতে পারবে। নিজের মেয়ের মৃত্যু হবে এটা উনি কখনো ভাবে নাই। আসলে মানুষের আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। মানুষের মৃত্যু কখন হবে কেউ বলতে পারে না। তারপর আমরা চলে আসলাম, সবার মন খারাপ তাই সবাই চুপ করে আছে। আমি বললাম নদীর পাড়ে নিয়ে যেতে, কারণ নদীর পাড়ে গেলে আমার মন ভালো হয়ে যায়। নানা নানুর মন ভালো করতে হবে। নদীর পরে ঠান্ডা বাতাস, নির্জন পরিবেশে বসে আছি আমরা সবাই। কথা বলতে বলতে দুপুর হয়ে গেছে, তাই সবাই মিলে রেস্টুরেন্ট গিয়ে খাবার খেয়ে আরো কিছুক্ষণ ঘুরে বাসায় চলে আসলাম। বিকাল থেকে একটা কথা মাথায় ঘুরছে, উনি আমাকে কেমনে চিনলেন? বিকালে নানুর সাথে আড্ডা দিয়ে রাতে পড়তে বসলাম। নানু আমাকে আপেল খাওয়া দিচ্ছে। নানু ঠিক আম্মুর মতো আমাকে খাওয়ায় দেয়। আগে আমি যখন পড়তাম আম্মু আমার পাশে বসে আমাকে খাওয়া দিত। কেউ পাশে বসে না থাকলে আমি ঘুমিয়ে যাই, পড়তে বসলে আম্মু মারা যাওয়ার পর আব্বু বসে থাকতো, এইগুলো নিয়েও অনেক কথা বলতেন ওই মহিলা। আমি পড়তেছি, নানু পাশে বসে আছে। পপি ডিনার তৈরি করছে। নানা ভাই রুমে শুয়ে আছে। মাহিন অফিসে। কিছুক্ষণ পর মাহিন আসে। এসে দেখে আমি পড়তেছি তাই কিছু না বলে নানুরও আর আমার জন্য 2 কাপ কফি এনে দিল। আমি বললাম, আপনি খাবেন না? খাবো যদি কেউ তারটা থেকে ভাগ দেয়। নানু হাসে, আমি কি করব বুঝতে পারছি না। অনেক ভেবে থাক দিয়ে দেই কি হবে, উনি তো আমার হাজব্যান্ড। আমি উনার দিকে বাড়িয়ে দিলাম, না আগে তুমি খাও পরে আমি খাবো। কি আর করার, নানু সামনে কিছু করার নাই। আমি খেয়ে উনাকে দিলাম। নানু আমাদের বললেন তোরা সারা জীবন খুশি থাকি সেইভাবে। তারপর সবাই ডিনার করে রাতে ঘুমিয়ে যায়। রাতে ঘুম ভেঙে যায়, দেখি উনার সোফায় ঘুমাতে অনেক কষ্ট হচ্ছে, শীতে কাঁপছে। তাই একটা চাদর নিয়ে উনার গায়ে দিয়ে দিলাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি গায়ে চাদর, তবে আমার যতটুকু মনে আছে আমি এমনই ঘুমিয়ে গেছি। তবে কি মিতু আমাকে চাদর দিয়ে গেছে? মনে হয়। থাক, আমার জন্য একটু মায়া তো আছে, এটাই অনেক। তবে একদিন তুমি আমাকে খুব ভালোবাসবা। সেই দিন বেশি দেরি নাই। ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির জন্য বের হব। এমন সময় মাহিন বললেন, তুমি কি একা যেতে পারবে? পারবো। ওকে তাহলে যাও, ড্রাইভার তোমায় নিয়ে যাবে। আসার সময় আমাকে ফোন দিও, আমি নিয়ে আসবো ওকে। ওকে, বাই। বাই নানু, বাই নানা ভাই। চলে আসলাম, এসে দেখি আফরিন দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে গেলাম। কিরে, কি অবস্থা তোর? এই তো ভালো। তুই কেমন আছোস? অনেক ভালো। জানোস মাহিন আমার কাজিন হয়। কিভাবে? আর আমারও নানা নানু আছে। আমি আজ অনেক হ্যাপি, অনেক তোকে বুঝাতে পারবো না। আমিও এটা চাইতাম তুই সুখে থাক সারা জীবন, আমি পেরেছি। মনে মনে কথাগুলো ভাবছি। কিরে তুই কথা বলছো না কেন, তুই খুশি হয়েস নাই? আমি অনেক খুশি হয়েছি। চল আমাকে ট্রিট দিবি আজ। বিয়ে করছো সেটারও ট্রিট দিবি? ওকে চল। আরে আমিও আছি, আমাকে রেখে তোরা কই যাস শান্তা?
শান্তা, তুই গ্রাম থেকে কবে আসলি? মিতু: আজ আসলাম। তাহলে চল। ভালোই হলো তুই চলে আসলি। শান্তা, চল। ক্যান্টিনে এসে দেখি আকাশ ক্যান্টিনে বসে আছে ওর বন্ধুদের সাথে। আপনাদের তো বলা হয় নাই। আকাশ হলো ভার্সিটি টপার, সব মেয়ের ক্রাশ। আমারও ক্রাশ ছিল। মিতু, তোর ক্রাশ তোর দিকে তাকিয়ে আছে, দুষ্টুমি করে। শান্তা, কি হচ্ছে? আফরিন: রেগে যাচ্ছিস কেন? আমি তো মজা করছি। ওকে থামো তোরা, খাবার খেয়ে নেয়, তারপর আমরা আড্ডা দিয়ে ক্লাস করে চলে আসি। এসে মাহিনকে ফোন দেই 1 ঘন্টা আগে। তারপর লাস্ট ক্লাস করে বাইরে আসলাম আমরা। হঠাৎ শান্তা বলল, ওয়াও, আমি ক্র্যাশ খাইছি। কার উপর? আফরিন। সামনে তাকা, শান্তা। আমি সামনে তাকিয়ে দেখি মাহিন দাঁড়ায় আছে। ব্ল্যাক জিন্স, সাদা শার্ট, কোটটা হাতে, চোখে ব্ল্যাক সানগ্লাস, সব মিলে পুরো হিরোদের স্টাইলে দাঁড়ায় আছে। আশেপাশে তাকিয়ে দেখি সব মেয়েরা হা করে তাকিয়ে আছে। দেখে তো মেজাজ গরম হয়ে গেল। কে বলছে এইখানে এত ডং করে আসতে? কি রে মিতু, কোথায় হারিয়ে গেলি তুই হঠাৎ শান্তার কথায়? কিছু না, বল। দোস্ত, এটার দিকে তাকাইছ না? এটা আমার ক্রাশ। তোর দুলাভাই লাগে। থাপ্পড় দিব আমাকে দেখছিস? রেগে বললাম। আরে তোরা থামো, কি শুরু করলি বলতো? আর শান্তা, না জেনে শুনে কিসের এত ক্রাশ তোর? আফরিন: দোস্ত, এটাই শেষ ক্রাশ, আর কাউকে লাগবে না। এমন সময় মাহিন হাত নাড়িয়ে হায় বলছে। দোস্ত দেখ, আমাকে হায় বলছে। এটা তোকে না, মিতুকে বলছে। আফরিন: আফরিন, তুই সব সময় মিতু পক্ষে কথা বলিস কেন? এটা আমাকে বলছে তোকেই বলছে, তুই তো ওনার বিয়ে করা বউ। অনেক রেগে মিতু বলল। মানে এমন রেগে যাচ্ছিস কেন? মনে হয় এটা তোর হাজব্যান্ড। দেখলাম মিতু অনেকক্ষণ ধরে ওর ফ্রেন্ডদের সাথে কিছু নিয়ে তর্ক করছে, তাই আমি সামনে এগিয়ে গেলাম। মিতু কুল। আফরিনুকে কিছু বল তুই, না হলে কিন্তু আমি ভুলে যাব ও আমার ফ্রেন্ড। ওকে আমি দেখছি। শান্তা, শুন। চুপ কর, ক্রাশ এইদিকে আসছে। মাহিন সামনে এসে, কি হলো মিতু, এতক্ষণ ধরে এইখানে দাঁড়িয়ে আছো কেন? আর কি হয়েছে, মুখ ফুলিয়ে রাখছো কেন? আফরিনের দিকে তাকিয়ে, কি হয়েছে আফরিন? মাহিন জিজ্ঞেস করল। শান্তা হা হয়ে তাকিয়ে আছে। আসলে ভাইয়া তেমন কিছু না। ওকে চলো মিতু, তোমার জন্য 1 ঘন্টা ধরে বসে আছি। আপনাকে কে বলছে বসে থাকতে? মানে আমার বউ আমি নিয়ে যাব, আর তার জন্য সারা জীবন বসে থাকতে হলে থাকবো, প্রবলেম নাই। আমার চোখ টিপ দিয়ে কি ঠিক বলছি তো আফরিন? জি ভাইয়া, একদম ঠিক। তারপর বলো, ওকে তো চিনলাম না। শান্তার দিকে তাকিয়ে। হ্যাঁ, ও আমার ফ্রেন্ড শান্তা। আর শান্তা আমার হাজবেন্ড মাহিন চৌধুরী, তোর দুলাভাই। হ্যালো শান্তা, কেমন আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও ভালো আছি। ওকে বাই, আমাদের যেতে হবে। মিতু চলো। আপনি যান, বাইক ঘোরান, আমি আসি। ওকে। মাহিন চলে গেলে। কি রে শাকচুন্নি, বলছিলাম না ওর দিকে তাকাইছ না? কি জানি বলছিলি? হ্যাঁ, এটা আমার হাজবেন্ড নাকি? এটা আমার হাজবেন্ড। এটার দিকে তাকাইছ না? আসি। তুই তো ভালো করে জানস আমি নিজের জিনিস কারোর সাথে শেয়ার করি না। এটা তো আমার হাজবেন্ডই। বলে চলে আসলাম। শান্তা হ্যাঁ হয়ে তাকিয়ে আছে। আসলে ও বুঝতে পারে নাই মিতু রেগে যাবে, আর এটা যে মিতুর হাজবেন্ড। জানলে এইভাবে কখনো বলতো না। আফরিন: বল। মিতুর বিয়ে হয়েছে কবে? কিছুদিন আগে। তুই তোর গ্রামের বাড়িতে ছিলি, আমাকে দাওয়াত দিল না। আমাকেও দেয় নাই। মানে? ওরা পালিয়ে বিয়ে করছে? কি কচ? মিতু প্রেম করতো, আমি জানতাম না। আরে ব্যাপারটা এটা না, কাহিনী অন্য করে বলবো, এখন চল। না, তুই এখন বল। ওকে আগে বল, আজ তুই কিসের ট্রিট নিলি মিতু থেকে? জানি না তো, ট্রিট দিছে তাই নিছি। আল্লাহর দড়ি ফালাও। তাহলে শুন। প্রথম থেকে ওকে বললাম,
কি কচ, আমি এত চেকাটা খাইলাম? ক্রাশ আমার বিয়ে করে ফেললো। চল যাওয়া যাক। হুম চল। আমি এসে মাহিনের সাথে কোন কথা না বলে বাইকের পিছনে বসে পড়লাম। ধরে বসো। কিছু না বলে ধরে বসলাম ওনাকে। উনি নদীর পাড়ে কেন আসল? নামো। হুম। এইবার বলো কি হয়েছে? কি হবে শুনিয়ে তো ডং করে ভার্সিটিতে যাওয়ার কি আছে? মানে? বুঝো নাকি বলি? মেয়েরা কিভাবে তাকিয়েছিল? লুচু মেয়েগুলো মনে হয় চোখ দিয়ে গিলি খেয়ে ফেলবে। মিতু, তুমি কি জেলাস ফিল করছো? দেখেন, আমি এত কথা বুঝি না। আমার জিনিস আমি অন্য কাউকে কোনদিন দেই না, না কারোর সাথে ভাগ করতে পারি। আমার যেটা সেটা শুধু আমার থাকবে, কেউ তার দিকে তাকাতে পারবে না, ব্যাস রেগে। ওকে, তুমি শান্ত হও। কি হয়েছে আমাকে বলো। আবার জিজ্ঞেস করে কি হয়েছে, তুই এত ডং করে ভার্সিটিতে গিয়ে দাঁড়িয়েছিলি কেন সেটা বল। ওই শান্তা পেতনিটা বলে তুই নাকি আমার দুলাভাই হবি। কেন রে, তুই এত ডং করে গেলি? মাহিন, তুই শব্দ শুনে পুরা ভ্যাবাচেকা হয়ে গেছে। মিতু, রিল্যাক্স। আমি শুধু তোমার বললাম, তো অন্য কারো না। আমি তো তোমার হাজবেন্ড, তাই না যে যাই বলুক তাতে মন কান না দিয়ে আমার কথা শোনো। মেয়েরা তাকিয়ে থাকলে আমি কি করব? আমি তো আর তাদের দিকে তাকিয়ে থাকি না। এইবার ভ্যাকরে কেঁদে দিলাম। আসলে রাগ কন্ট্রোল করতে না পারলেই আমি কেঁদে দেই। মিতু, প্লিজ চুপ করো। চুপ। ধমক দিয়ে। ধমক দেওয়ার সাথে সাথে আরো জোরে কান্না করে দিলাম। আল্লাহ আমাকে রক্ষা করো। কার পাল্লায় পড়লাম আমি? কোন উপায় না পেয়ে ওকে জড়িয়ে ধরলাম। আমি জড়িয়ে ধরতে কান্না করতে করতে চুপ হয়ে গেছে। কি হলো? আমি হালকা করে ধরলাম, দেখি আমার বউ ঘুমিয়ে গেছে। হায় আল্লাহ, আমাকে উঠায় নাও। এই মেয়ে তো পুরা পিচ্ছি। বাচ্চারা যেমন কান্না করে ঘুমিয়ে যায়, এটার অবস্থাও তাই। বাসায় নিয়ে যাব কি করে? অনেকক্ষণ ভেবে ড্রাইভারকে ফোন দিলাম, গাড়ি নিয়ে চলে আসে। তুমি বাইক নিয়ে আসো। আমি গাড়ি নিয়ে যাচ্ছি। জি স্যার। ওকে। আমি ওকে নিয়ে চলে আসলাম। বাসায় কোলে নিয়ে ঢুকতে দাদা দাদি বসে আছে। আমাকে দেখেই এগিয়ে আসছে। কি রে, ওর কি হয়েছে? দাদি জিজ্ঞেস করলো। কি আর হবে, তোমার প্রাণপ্রিয় নাতনি ঘুমিয়ে গেছে। অহ আচ্ছা, ওকে নিয়ে রুমে যা। হুম। রুমে নিয়ে শুয়ে দিলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম। দাদা দাদির সাথে লাঞ্চ করে নিলাম। কিছু খাবার নিয়ে রুমে গেলাম। আস্তে করে ওকে তুলে বসালাম। কিন্তু বেকার, ও উঠছে না। আমার বুকে ডলে পড়ে গেছে। তাই বুকের সাথে জড়িয়ে ধরে অন্য হাতে ওকে খাওয়ালাম। এই একটা জিনিস ভালো লাগে, ঘুমের মধ্যেও খাবার খায়, এটাই ভালো। না হলে তো এ না খেয়ে মরে যেত কবে জানি। খাবার শেষ হলে মুখ মুছে দিলাম। প্লেটটা পাশে রেখে হাত ধুয়ে নিলাম। ওকে শোয়াতে গেলে ও আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। না পারি উঠতে, না পারি বসতে। আমি উঠলে ও ঘুম থেকে উঠে যাবে। তাই বাধ্য হয়ে শুয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠলাম, বিদ্রোহ গল্প লিখতে গিয়ে ঘুমিয়ে পড়ছিলাম। উঠে দেখি আমি ওনার বুকে শুয়ে আছে, ব্যাপারটা কি হলো? লাফ দিয়ে উঠলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসলাম। লজ্জা লাগছে, আমি উবার বুকে শুয়েছিলাম। এসে চা বানিয়ে নানা নানু রুমে গেলাম। তিনজনে মিলে আড্ডা দিতেছি। এমন সময় মাহিন বললেন, দাদি আমি অফিসে যাচ্ছি। আমি তাকালাম। একটা মিটিং আছে তাই যাচ্ছি, আমার দিকে তাকিয়ে। হুম, আমি মনে হয় জিজ্ঞেস করছি। বাই দাদি। বাই দাদা। মিতু বাই। কিছু বললাম না। বাই আবার বলল। কি রে দিদিভাই, বাই বল, না হলে তো যেতে পারছে না। বাই। তারপর মাহিন চলে গেল। আমরা আড্ডা দিতেছি। এমন সময় কলিং বেল বেজে উঠল। পপি তো বাসায় নাই। তাই আমি নিচে গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে। আপনারা কারা? আমি মিম, মাহিন চৌধুরীর বোন। তুমি তো মিতু আপু, তাই না? বলেই আমাকে হাক করে বলছে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, ভালো আছি।
ভিতরে এসে কথা বলো। হুম। উনি কে? আমি মাহির ফ্রেন্ড আপু। ভাইয়ের সাথে পড়াশোনা করতো। ওকে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও মিম। মিম ফ্রেশ হয়ে নিচে আসলে দেখে দাদা দাদি বসে আছে। মিম এসে তাদের মাঝে বসে পড়ে। কি আমাকে তো ভুলেই গেছো মিতু আপুকে পেয়ে? তাই না নানা ভাই ওর কান ধরে। দাদা লাগছে ছাড়। আর ফাজলামো করবি না। ওদের দেখে আমার খুব হ্যাপি লাগছে। কিছুক্ষণ পর নীলা, মাহিনের ফ্রেন্ড নিচে আসলেন। মিম মাহিন আসবো কখন? জানি না আপু। কিছু লাগলে আমাকে বলো আমি বললাম। তোমার ভাইয়াকে লাগবো। আমি তো পুরা বেকুব হয়ে তাকিয়ে আছি। কি বললেন আপনি? আরে মিতু আপু নীলা আপু বলতে চাইছে মাহিন ভাইয়ার সাথে আড্ডা দিবে তাই তাকে চায়। তাই না নীলা আপু নীলার দিকে তাকিয়ে। হুম কিন্তু ও কোথায়? আমার কেন জানি মনে হচ্ছে কোথাও একটা কিছু চলছে আমি বুঝতে পারছি না। উনি অফিসে গেছে আমি বললাম। অহ আসবে কখন ওকে ছাড়া ভালো লাগছে না। মিম চলো না মাহিনের অফিসে যাই। আরে না আপু যেতে হবে না ভাইয়া চলে আসবো। হুম বলো কে কি খাবা চা না কফি? আমি কিছু খাবো না নীলা বলল। কেন আপু খাবেন না কেন মিতু বলল। এমনই ভালো লাগছে না। অহ। আচ্ছা মিম তুমি কি খাবা? তুমি যেটা খাও আমি এইটা খাবো। ওকে। তারপর সবাইয়ের জন্য চা নিয়ে আসলাম। আমরা চা খাচ্ছি আর টিভি দেখছি। এমন সময় মাহিন এসেছে। মাহিনকে দেখেই নীলা জড়িয়ে ধরছে। কেমন আছো এখন? একটু হালকা করে সরিয়ে এই তো ভালো তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি বলে আবার জড়িয়ে ধরতে গেলে মাহিন নীলার হাতে ওর কোটটা দিয়ে দেয়। আমি চুপ করে দাঁড়িয়ে দেখছি। মাহিন মিমের দিকে এগিয়ে যায়। কিরে তুই আসবি আমাকে বললি না যে? আসলে ভাইয়া সারপ্রাইজ দিতে চাইছিলাম। আর মিতু আপুকে দেখার লোভটা সামলাতে পারি নাই তাই চলে আসি। আমার সাথে রুমে আয় কথা আছে তোর সাথে। হুম চলো। দুই ভাই বোন মিলে উপরে চলে আসলাম। ছোট আম্মু কেমন আছে? আম্মু ভালো আছে ভাইয়া। তুই আসলি ঠিক আছে সাথে করে নীলাকে কেন আনলি সেটা বল। আসলে ভাইয়া আমি আসবো। সেটা নীলা আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনে আমার সাথে চলে আসছে আমি কি করব? ওকে। কিন্তু যদি মিতু জানতে পারে আমার রক্ষা নাই। আমি দেখছি কি করা যায়। ওকে বোন দেখ নীলাকে চোখে চোখে রাখো মিতুকে না জানি কবে উল্টা পাল্টা কিছু বলে দেয়। হুম। আমরা সবাই নিচে আড্ডা দিয়ে ডিনার করে যে যার রুমে চলে আসলাম। আড্ডা দেওয়ার সময়ও নীলার বাচ্চা কিলা বারবার মাহিনের কাছে চলে আসছে হাত ধসে চুল ধসে এইসব দেখে গায়ে জ্বলে যাচ্ছে। তাই রুমে এসে কিছু না বলে চুপ করে শুয়ে পড়লাম। কি হলো মিতু আজ আমার সাথে কোন কথা বলছে না কেন? তবে কি নীলা কিছু বলছে? মিতু শুনো। হুম বলেন। তুমি আমার সাথে কথা বলো না যে? বলি তো। কই? আচ্ছা আমার পাশে এসে বসো। না। আমি এইখানে ঠিক আছি। আসতে বলছি আসো কিছুটা ধমক দিয়ে। চুপ করে বসে পড়লাম। কিছু হয়েছে? মাথা নাড়িয়ে না করলাম। তাহলে এত চুপ কেন? এমনই। একটা কথা ছিল। বলো কি কথা? নীলা কি সত্যি আপনার শুধু ফ্রেন্ড? এমন প্রশ্নে কিছুটা নড়েচড়ে উঠলাম। তোমার কি মনে হয়? কিছু না আপনি আগে বলেন। আমি আর নীলা এক ক্লাসে পড়তাম। অহ। ও মনে হয় আপনাকে ভালোবাসে তাই না? মাহিন কেসে উঠল। পানি দাও। নিন। পানিটা একবারই খেয়ে ফেললো মাহিন। কি বলছো এসব? ও আমার ফ্রেন্ড শুধু আর কিছু না। অহ। আচ্ছা ঠিক আছে। হুম। যাও ঘুমাও। আপনি কোথায় ঘুমাবেন? কেন সোফায়? প্রতিদিন যেখানে ঘুমাই। আপনি খাটে ঘুমান। তুমি কই ঘুমাবা? আমিও খাটে ঘুমাবো। কথা শুনে মাহিন হা করে তাকিয়ে আছে। কি হলো এইভাবে তাকিয়ে আছেন কেন? আমার হাতে একটা চিমটি কাটবা?
দিলাম একটা চিমটি। আহহ, কি করলা এটা? আপনি না বললেন দিতে, তাই তো দিলাম। তাই বলে এত জোরে? ও হাসছে, আমি তাকিয়ে দেখছি। কত মায়াবী লাগছে ওকে। আসেন। আমি ঘুমালাম। আমিও ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। আমি শুধু ভাবছি, সত্যিটা জানতে পারলে কি হবে? ও আমার পাশে থাকবে তো? এই কয়দিনে ওকে পাগলের মতো ভালোবেসে ফেলছি। আমি জানি ও আমাকে মনে মনে পছন্দ করে শুরু করছে। নীলেকে নিয়ে কি করি? আজ ঘুম কই গেল জানি না। ওকে হারানোর ভয়টা কাজ করছে, কি যে করি। এমন সময় ও ঘুমের মধ্যে আমার উপর পা দিছে। একবার সরিয়ে দিছি, আবার হাত দিছে। তাই নিজের বুকে নিয়ে আসলাম ওকে। ওকে জড়িয়ে ধরতেই রাজ্যের সব ঘুম চোখে চলে আসে। সকালে ঘুম থেকে উঠলাম। উঠে ছাদে গেলাম। মিতু এখনো ঘুমাচ্ছে। ছাদে আসতেই নীলা আমাকে জড়িয়ে ধরে। কি হচ্ছে তা কি নীলা? মাহি, তুমি ওই মেয়েটাকে বিয়ে করলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আমাদের ভালোবাসার কি হবে মাহিন? চুপ করো। কিছু হবে না। তুমি কাল চলে যাবা। মনে থাকে যেন। আমি তোমাকে যেন আর আমার সামনে না দেখি। তুমি এইগুলো বলছো কেন? তুমি আসার সময় আমাকে একটা ফোন করে আসতে পারো তা। সরি, আমার ভুল হয়ে গেছে। ওকে। তুমি চলে যাবা কাল, মনে থাকে যেন। আমি আর টিকিট বুক করে রাখবো। ওকে। সকালের নাস্তা করে মিতু ভার্সিটিতে চলে যায়, নীলা আর মিম ঘুরতে যায়। মাহিন অফিসে চলে যায়। নানা নানি বাসায়। ভার্সিটিতে যেতেই শান্তাকে দেখে মিতু। শান্তাকে দেখে না দেখার বান করে চলে যেতে নিলে শান্তা এসে জড়িয়ে ধরে বলে, সরি বাবু, আমি জানতাম না, এটা আমার দুলাভাই জানলে এইগুলো তোকে বলতাম না। ওকে আর যেন এমন না হয়। ওকে মহারানী। ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বের হয়ে দেখি গেটে মাহিন দাঁড়ায় আছে বাইক নিয়ে। আমি কিছু না বলে বাইকে উঠে বসলাম। চলো কোথাও ঘুরে আসি। কোথায়? তুমি বলো কোথায় যেতে চাও? আব্বুর অফিসের সামনে। মানে? আব্বুকে দেখতে ইচ্ছে করছে। ওকে তাহলে আর কি, চলো আমার শ্বশুরকে দেখে আসি। হুম। সোজা আব্বুর অফিসের সামনে চলে আসলাম। কি হলো, নামো। হুম। নেমে দাঁড়ালাম পাশে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। না, আমার ভয় করছে। কিছু হবে না, চলো। হুম। অফিসের ভিতরে যেতেই দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। কি হলো এইটা, সবাই আমাকে এমন দেখছে কেন? আমরা আব্বুর রুমে গিয়ে দেখি কেউ নাই। মাহিন বাহিরে এসে জিজ্ঞেস করলে সবাই বলে, আব্বু স্ট্রোক করছে। এটা শুনে আমি মাথা ঘুরে পড়ে যাই। আব্বুর কিছু হলে আমি মরে যাব। মাহিন, চলো, আমি আব্বুর কাছে যাব। কি হলো, শুনতে পাচ্ছেন? আমি আব্বুর কাছে যাব। মাহিন আমাকে কোনরকম কোলে করে নিয়ে তাড়াতাড়ি বাসায় আসে। কলিং বেল বাজাতেই ডাইনি মহিলা দরজা খুলে। আমাকে দেখেই বলে, অলক্ষী কুপা কপালপুরি মুখপুরি, তুই এই বাড়িতে কেন আসছস? নিজের মাকে খেয়ে শান্তি হয় নাই, এখন আমার স্বামীকে খেতে আসছিস তুই? বের হয়ে যাই এই বাড়ি থেকে। হোয়াট? এই আনার সমস্যা কি বলেন তো? উনি আপনার স্বামী হওয়ার আগে মিতুর আব্বু। আর এই বাড়ি আপনার কেমনে হলো? আমি যতটুক জানি এই বাড়ি মিতুর আম্মুর নামে। এই বাড়ি তো মিতুর। ওর বাড়িতে থেকে ওকে জানাটা বলছেন। দরজা থেকে সরে দাঁড়ান। আমরা ভিতরে যাব। অনেক ধমক দিয়ে উনি দরজা থেকে সরে দাঁড়ায়। আমি আর মাহিন আব্বুর রুমে চলে গেলাম। গিয়ে দেখি আব্বু শুয়ে আছে। আমাকে দেখে কান্না করে দিল। আমিও আব্বুকে জড়িয়ে কান্না করলাম। কেন চলে গেলি মা? সরি আব্বু। তুই তো জানস তোকে ছাড়া আমি খুব একা রে মা। তুই বলতি তুই বিয়েতে রাজি না, তাহলে আমি তোকে বিয়ের জন্য বলতাম না। আব্বু, আসলে আমি জানি তুই ওকে ভালোবাসিস আর বলতে হবে না। আমিও ভালোবেসে তোর আম্মুকে বিয়ে করছিলাম মা।
আমি জানি বুঝি সব। মাহিনের দিকে তাকিয়ে, তুমি দূরে দাঁড়িয়ে আছো কে? আমার কাছে আসো। আসলে আঙ্কেল সরি, আমার এটা করা ঠিক হয় নাই। হুম, আমি এখন বুঝছি আমি কি ভুল করছিলাম মিতুর আম্মুকে নিয়ে এসে। ওনাদের সাথে আর কোন দিন কথাও বলতে দেই নাই। জানি না ওনারা আমাকে ক্ষমা করবেন নাকি। আঙ্কেল, আপনি কি আপনার শ্বশুর শাশুড়ির কথা বলছেন? হুম বাবা বলেই আব্বু কয়েক ফোঁটা পানি ফেললেন। ওকে, আমরা আপনাকে তাদের সাথে দেখা করব। বাবা, আমার কাছে বেশি সময় নাই। তুমি সত্যি পারবে তো? আঙ্কেল, ওনারা আমার দাদা দাদি। তার মানে তুমি কে? আমি মিতুর মামাতো ভাই। অহ আচ্ছা, তাহলে চলো আজ আমি ওনাদের সাথে দেখা করতে যাব। আপনি তো অসুস্থ। কিছু হবে না, তুমি আমাকে নিয়ে চলো। আব্বু, তুমি পারবা এই অবস্থায় যেতে? পারবো রে মা। তুই জামাই নিয়ে আসছিস, কিছু তো দেওয়া হলো না সবাইকেই। আব্বু চিল্লায় মহিলাকে ডাক দিতে উনি আসলেন। কি হচ্ছে, চেঁচাচ্ছ কেন, কি হয়েছে? জামাইয়ের প্রথম আসছো, ওদের কি কোন আপ্যায়ন করা লাগে না, এইটা শিখায় নাই? না, শিখায় নাই। আব্বু ছাড়ানো না। আপনি প্লিজ আব্বুকে ধরে নিয়ে আসেন। আমার আর ভালো লাগছে না এই বাড়িতে। হুম, চলেন আঙ্কেল। আব্বুকে রেডি করিয়ে আমরা চলে আসলাম। তারপর গাড়িতে করে বাড়ির সামনে নেমে গেলাম। নামার পর দেখি সামনে নানা নানু দাঁড়িয়ে আছে। আব্বু নানা নানুর সামনে গিয়ে কিছু বলতে চাইলে নানা বলে, চলো আগে বাসায় আসো, বসে কথা বলবো। আমি আব্বুকে ধরে বাসার ভিতরে আসলাম। তারপর আব্বুকে নিয়ে সোফায় বসালাম। আব্বুর সামনে নানা নানু বসে আছে। সবাই বসে আছে, একটা নীরবতা ঘিরে ধরেছে সবাইকে। সব নীরবতা ভেঙে আব্বু বলতে শুরু করলেন, বাবা, আমি জানি আমি অনেক বড় ভুল করছি ওই দিন। আর আজও আমার ভুলের জন্য আমি অনুতপ্ত। ভুল তো ঠিক বুঝতে পারছো, তাই না? কিন্তু অনেক পরে আমার মেয়েটা তো আর নাই বলেই নানা ভাই কিছুটা কান্না করে দিলেন। আমি জানি বাবা, কিন্তু ওই সময় আপনি আমাদের বের করে দেওয়ার পর থেকে আমরা আর আপনাদের সামনে যাই নাই, কারণ যদি আবার আপনি অপমান করেন তাই। আপনি তো বলছিলেন যদি মিতুর আম্মু আপনার সামনে যায় তো আপনার মরা মুখ দেখবে, তাই সেই ভয় আমি যাই নাই আর। আমি না হয় রাগে বলছিলাম, কিন্তু তাই বলে তুমি আসবে না আর আমার সামনে। সরি বাবা, আমাকে মাফ করে দিন। এখন সরি বলছো? আমার মেয়েটা মারা গেছে এই খবরটাও আমাকে দেও নাই তুমি? আবার কথা বলছো কিছুটা রেগে? তুমি মানুষের খাতায় পড়ো। আর আমার মেয়েকে তুমি ভালোবাসতে সত্যি? যদি তাই হয় তাহলে ও মরার 1 মাসের মাথায় তুমি বিয়ে করলে। আর আমার নাতিনকে দিনের পর দিন অপমান সহ্য করতে হয়েছে। সৎ মার ও অত্যাচারের কারণে ও বাসা থেকে বের হয়ে গেছে, ওর কোন খবর রাখছো তুমি? না, তা কেন রাখবে? তুমি তো টাকার পিছে দৌড়েছো আর টাকা দিয়ে ভাবছো সব সমাধান, তাই না? এই জন্য ওই দিন আমি না করছিলাম আমার মেয়ের তুমি যোগ্য না। কিন্তু আপনি তো ওই দিন বলছিলেন আমি ছোট লোক, আমার টাকা পয়সা নাই, কেন মেনে নিবেন আমাকে? হুম, বলছিলাম কারণ সুখে থাকার জন্য টাকার সাথে সাথে ভালোবাসাও দরকার ছিল। সরি বাবা, আমি বুঝতে পারি নাই। আপনারা আমার মেয়েকে দেখে রাখবেন প্লিজ। মা পানি দে মিতুকে বললেন। আব্বু, কি হয়েছে, খুব বেশি খারাপ লাগছে তোমার? না রে মা। পানি খেয়ে বললেন। আব্বু, রুমে চলো, তুমি রেস্ট নিবা। না রে মা, আজ আমাকে সব বলতে হবে। তুই আমার পাশে বসো। আমি চুপ করে আব্বুর পাশে বসে আছি। আব্বু মাহিনকে পাশে দেখেন। মাহিন আসতেই আব্বু মাহিনের হাতে আমাকে দিয়ে বললেন, বাবা, তুমি আমার মেয়েকে দেখে রেখো, কখনো কষ্ট দিও না। মেয়েটা আম্মুকে হারিয়ে আমাকেও হারাইছে। সৎ মার ঘরে ছিল, বুঝতে তো পারছো। আর তুমি ওকে দেখে রাখো। জি আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। আমাকে আব্বু বলে ডাকো। ওকে আব্বু। বাবা মা, আপনারা আমার মেয়েকে দেখে রাখবেন প্লিজ। তুমি চিন্তা কইরো না, আমরা আছি। হুম। তারপর আমরা সবাই আব্বুকে ধরে রুমে নিয়ে শুয়ে দেই। তারপর আমরা আমাদের রুমে চলে আছি। আমি এসে শুয়ে পড়ি, আমার খুব টায়ার্ড লাগছে, তাই ঘুমিয়ে আছি। ঘুম থেকে উঠে দেখি নীলা
তারপর আব্বু আমাদের কাছেই থাকে। তবে আমার মাথায় একটা জিনিস ঢুকছে না, মাহিনের আব্বু আম্মু তো আমাকে দেখতে আসলো না। তার মানে কি ওনারা আমাকে মেনে নেয় নাই, নাকি অন্য কিছু? আমার সাথে তো ফোনেও কথা বলে না। আর নীলা হঠাৎ চলে গেল কেন? আর নীলা মেয়েটা কি অদ্ভুত লাগছে। আর নীলা কিছু বলতে গেলে মিমোর মুখ থেকে কথা নিয়ে বলে ফেলছে, ব্যাপারটা বুঝতেছি না। কোথাও একটা প্রবলেম তো আছে। বারান্দায় বসে সময় নানু আমার রুমে এসে আমাকে ডাক দিলেন। কি নানু? নাস্তা করবে চল। হুম আসো। তারপর আব্বু নানা নানু সবাই একসাথে নাস্তা করলাম। উনি অফিসে আছে, বাসায় আসতে লেট হবে ফোন দিয়ে বলে দিছে। তাই সবাই ডিনার করে ফেলছে। আমি খাই নাই, ভাবছি উনি আসলেই খাবো একসাথে। আর একটা পরীক্ষা আছে, তাই বই নিয়ে পড়তে বসলাম। বই নিয়ে বসে আছি, আগা মাথা কিছু মাথায় ঢুকছে না। অনেকদিন পড়তে বসলে যা হয় আর কি, পড়তে পড়তে টেবিলেই ঘুমিয়ে গেছি, কখন বলতে পারবো না। 12টা বাজে মাহিন বাসায় আসে। এসে দেখে মিতু বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। হায় রে ঘুম পাগলি রে। মাহিন এসে আমার হাত ধরে উঠাবে, আমি লাফ দিয়ে উঠে যাই। আপনি চলে আসছেন? এত দেরি হলো যে? আজ অফিসে কি কাজ বেশি ছিল? একটা একটা করে প্রশ্ন করো, এতগুলা একসাথে? হুম, আজ অফিসে কাজ বেশি ছিল, কাল একটা ডিল করতে হবে, ওই কাগজপত্রগুলো চেক করছি তাই সময় লাগছে। আপনি বসেন, আমি খাবার নিয়ে আসছি। তুমি একটু শান্ত হয়ে বসো। হুম, আমি বাহির থেকে খেয়ে এসেছি, এখন কিছু খাবো না। মন খারাপ করে। মাহিন মিতুর দিকে তাকিয়ে বুঝে গেছে ও কিছু খায় নাই, হয়তো ওর জন্য অপেক্ষা করছে। মাহিন কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এসে দেখে মিতু পরে টেবিলে বসে পড়ছে খুব মনোযোগ দিয়ে। আমি বুঝতে পারছি আমার উপর অভিমান করে বসে আছে। কথায় কথায় মুখ ফুলিয়ে রাগা। বাচ্চাদের মতো অভিমান করা, এইগুলো ওকে মানায়? আমি নিচে গিয়ে খাবার নিয়ে আসলাম। এসে দেখি বই খুলে বসে আছে, অন্য একজনদের রুমে আছে, আর দিকে কোন খেল নাই। হায় রে পাগলি বউ আমার। আমি সত্যি খুব হ্যাপি, না হলে ওকে আমার জীবনে পেতাম না। যত দেখি ততই ভালোবেসে ফেলি। আমার জীবনে আর কিছু চাওয়ার নাই আল্লাহর কাছে। একটাই চাওয়া, ও যেন সুখে থাকে। ওকে যেন আল্লাহ সব বিপদ থেকে রক্ষা করে। ভাবছি এর একটা চেয়ার টেনে বসলাম ওর পাশে। হ্যাঁ করো, ওর দিকে ভাতের লোকমা দিয়ে। খাবো না, আমার খিদে নাই। হ্যাঁ করতে বলছি। বললাম তো খাবো না। একটা কথা বললে থাপ্পড় দিব। হ্যাঁ করো। ভয় কান্না করে দিলাম, এত জোরে আমাকে ধমক দিল কেন? কি হলো? আমি হ্যাঁ করলাম, না হলে আবার থাপ্পড় দিলে। খেতে খেতে বললাম। আপনি খাবেন না? হুম, তুমি খাওয়া দাও। আপনি না খেয়ে এসেছেন তো কি হইছে, আবার খাবো? বউয়ের হাতের খাবারের স্বাদ আলাদা। আমি কি বলবো, উনার কথা শুনে আমি শক করছি। এইগুলো কি বলল? এত ভাবতে হবে না, আমাকে খাওয়ায় দাও। আমি হাত ধুয়ে উনাকে খাওয়াই দিলাম। তারপর উনি এইগুলো নিচে নিয়ে গেলেন। আমি পড়ার টেবিলে বসে আছি। মাহিন কিছুক্ষণ পর আসলো, হাতে দুধের গ্লাস। দেখে তো আমি ছোটখাটো একটা স্ট্রক করলাম, যখন বলল, নাও দুধটা খেয়ে পড়তে বসো। নেহি, আমি খাবো না। নাক ছিটকে বললাম। কেন? আমার বমি আসে দুধ দেখলে, প্লিজ না। চুপচাপ খেয়ে নাও। একটা কথা শুনতে চাই না। অসহায়ভাবে তাকিয়ে আছি দুধের গ্লাসের দিকে। কি হলো, খাও। হুম কোনরকম চোখ বন্ধ করে খেয়ে ফেললাম। গুড গার্ল। আর কিছুক্ষণ পরে তারপর ঘুমাতে গেলাম। আর একটা এক্সাম আছে, কাল দিলেই শেষ হয়ে যাবে। এতদিনে মাহিনের সাথে অনেকটা ফ্রি হয়ে গেছি। যদিও আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোন সম্পর্ক নাই, তবে এতদিনে ভালো বন্ধু হয়ে গেছি দুইজনে। নানা নানু আব্বু আমি আর মাহিন পপি, আমাদের দিন ভালোই যাচ্ছে। মিম চলে গেছে, ওর সামনে এক্সাম দেয়। এর মধ্যে মাহিনের আব্বু আম্মুর সাথে আমার কোন যোগাযোগ হয় নাই। আমি তো চাইছি কথা বলতে, কিন্তু মাহিনকে বলার সাহস হয় নাই। এইভাবেই চলছে আমার দিন। একদিন আব্বু হঠাৎ করে বাসা থেকে বের হয়ে যায়। আমি জানি না কেন। জিজ্ঞেস করাই বললেন, একটা কায়দা ছেড়ে মা, আমি যাবো আর আসবো। তাই আমিও আর কিছু বলি নাই। আমি ভার্সিটিতে চলে গেলাম।
কিছুক্ষণ পর মাহিন ফোন দিয়ে বলল, তাড়াতাড়ি গেটের সামনে আসো। এটা বলে ফোন কেটে দিল। আমি দৌড়ে গেলাম। কি হয়েছে? তাড়াতাড়ি গাড়িতে উঠো। হুম। গাড়িতে উঠে আমরা একটা হসপিটালের সামনে গাড়ি থামায় মাহিন পড়ে আমরা হসপিটালের ভিতরে চলে যাই। আমি কতবার জানতে চাইছি কার কি হয়েছে, ও কোন কথা বলে নাই। সোজা একটা ক্যাবিনের ভিতরে আমাকে নিয়ে ঢুকে যায়। আমি তো পুরো পাথরের মতো দাঁড়িয়ে যাই, কারণ সামনে আব্বু শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক। দেখে আমি জোরে চিৎকার দিয়ে উঠি, আব্বু বলে। মাহিন, আমার আব্বুর কি হয়েছে? আব্বু, কথা বলো। আব্বু, কি হয়েছে তোমার? আব্বু, প্লিজ মিতু, কিছু খেয়ে নাও। মাহিন, নিশ্চুপ হয়ে বসে আছি, প্লিজ কিছু খেয়ে নাও। যে চলে গেছে তাকে ভেবে আর কতদিন এইভাবে থাকবা? মিতু, প্লিজ কিছু খেয়ে নাও। আমি তোমাকে এইভাবে নিতে পারছি না, প্লিজ আমার জন্য খেয়ে নাও। মাহিন রে বুকের উপর পড়ে কান্না করে দিলাম। মাহিন বলতে পারেন আমার সাথে কেন এমন হয়? আমি কি অন্যায় করছি? আল্লাহ আমাকে কোন পাপের শাস্তি দিল? এতদিন ভাবছি আম্মু নাই তো কি হয়েছে, আব্বু তো আছে আমার সাথে, এখন আব্বুও চলে গেল আমাকে একা করে। আমি বেঁচে থেকে কি করব? এমন সময় মাহিনের আম্মু আব্বু রুমে আসে। মাহিনের আম্মু বলে, কে বলছে তোমার আম্মু আব্বু নাই? আমরা তোমার আম্মু আব্বু। বলেই মিতুর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। কি হয়েছে মামুনি, এইভাবে যদি তুমি বাচ্চাদের মতো পাগলামি করো এইখানে তোমার আব্বু আম্মু তো কষ্ট পাবে। প্লিজ মামুনি, তুমি পাগলামি কইরো না, আমরা তোমাকে হারাতে পারবো না। বলেই উনি চোখের পানি মুছতে মুছতে চলে যায়। এইখানে থাকলে হয়তো সহ্য করতে পারবেন না তাই। কিছুক্ষণ পর মাহিনের আম্মু চলে যায়। মাহিন আমাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি কান্না করতে করতে ঘুমিয়ে যাই। মাহিন ভাবছে ওই দিনের ঘটনা। কি হয়েছিল ওই দিন? 3 মাস আগে মিতুর আব্বু বাসা থেকে বের হয়ে যায়, কারণ সে জানতে পারেন তার অফিসে মিতুর সৎ মা নিজের নামে করে নিচ্ছে উনি অসুস্থ থাকা অবস্থায়। উনি অফিসে গেলে উনাকে বাজেভাবে উপমান করে, আর উনি এইগুলো নিতে না পেরে আবার স্ট্রোক করে। মিতু ওই দিন হসপিটালে যায়, কান্না করে। তখন ওর আব্বু ঘুম থেকে উঠে যায়। মা, এইভাবে কান্না করছিস কেন? আব্বু, তুমি ঠিক আছো তো? বলেই উনাকে হালকা জড়িয়ে ধরে। আমি ঠিক আছি মা। তুই মাহিনকে ডাক দেয়। মাহিন একটু বাহিরে গেছিল ডাক্তারের সাথে কথা বলতে। ওকে আব্বু। কিছুক্ষণ পর মাহিন আসলে মিতুর আব্বু ওকে বলে, মাহিন বাবা, আমার মেয়েটাকে দেখে রাখো। আর বড় ভাইয়া বড় ভাবি দেশে আসবো কবে? আঙ্কেল আব্বু আম্মু আজই চলে আসবো, ইমার্জেন্সি টিকিট বুক করে ফেলছে, একটু তাড়াতাড়ি আসতে বলো বাবা, আমার হাতে বেশি টাইম নাই। আব্বু প্লিজ, আপনি এইভাবে বলবেন না। আপনার কিছু হলে মিতুর কি হবে? ওকে তোমরা দেখে রাইখ। মিতু কান্না করেই যাচ্ছে। ওর আম্মুকে হারাইছে, কিন্তু আব্বুকে হারাতে পারবেন না। নানা নানু ওকে অনেক কষ্টই সামলাচ্ছে। পরের দিন মাহিনের আব্বু আম্মু আসে। মিতুকে উনাদের হাতে তুলে দিয়ে যায় ওর আব্বু। তারপর উনি মারা যায়। উনার মৃত্যুতে মিতু একদম চুপ হয়ে যায়, না খাওয়া দাওয়া করে, না কারো সাথে কথা বলে, রুমে বসে শুধু কান্না করে। কান্না করতে করতে ঘুমিয়ে যায়। ওকে এইভাবে আমি দেখতে পারছি না। আঙ্কেলকে কথা দিয়েছি ওকে সামলে রাখবো, কখনো কষ্ট পেতে দিব না, কিন্তু আমি পারছি না কিছু করতে। কি করব আমি, কি করে সামলাবো ওকে? জানি না কি করে ওকে আমি আগের মতো স্বাভাবিক করে তুলব। এখনো ও খুব কান্না করছে। ওকে দেখে আমার জীবনের সব থেকে বেশি কষ্ট হয়। এই বয়সে মেয়েটা তার আব্বু আম্মুকে হারায়, এখন ওকে আমি কি করে সামলাব? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। ঘুম ভাঙে ওর কান্নার শব্দে। দেখি ও আমাকে জড়িয়ে কান্না করছে। এইসব দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। ওকে কি সামলাব নিজেই মেনে নিতে পারছি না আঙ্কেলের মৃত্যু, যার জন্য আজ আঙ্কেলের মৃত্যু হয়েছে। আর আমার মৃত্যুর এই অবস্থাটাকে আমি ছাড়ব না, কখনো না। ও আবার কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। কি করব আমি কিছু বুঝতেছি না। ওকে শুইয়ে দিয়ে আমি দাদা দাদুর রুমে যাই। গিয়ে দেখি তারা চুপ করে বসে আছে।
আমাকে দেখে দাদি কান্না করে দিল। দাদু ভাই, আমার নাতিনের কি হবে রে? ও কি কখনো ঠিক হবে না? আর কতদিন এইভাবে থাকবো? আমি নিতে পারছি না। দাদি, একদিন ঠিক হয়ে যাবে আমাদের মিতু, তুমি দেখে নিও। ওকে স্বাভাবিক হতে হবে। আমাদের জন্য ওকে বেঁচে থাকতে হবে। হুম, তাই যেন হয়। হুম, আমি যাই, ও একা আছে। ওকে। তারপর এসে আমি ওকে বুকে নিয়ে ঘুমিয়ে গেলাম। ও এখনো কান্না করে ঘুমের মধ্যে। আব্বু বলে জোরে চিৎকার দিয়ে উঠে। আসলে যতই হোক, নিজের আম্মু আব্বুর মৃত্যু চোখের সামনে দেখলে কেউ সহ্য করতে পারে না। মিতুর এই অবস্থা হয়ে গেছে তাই। সকালে ঘুম থেকে উঠে দেখি মিতু বারান্দায় বসে আছে। এক মন কি জানি ভাবছে। আমি ওর পাশে গিয়ে বসি। ওর হাত ধরে ওর পাশে বসলাম। ও বলতে শুরু করে, জানেন মাহিন, আমি ছোট থেকে কখনো কষ্ট কি জানতাম না। আব্বু আম্মুকে নিয়ে আমাদের ছোট একটা সংসার ছিল। খুব সুখী সংসার। তবে মাঝে মাঝে আম্মু অনেক কান্না করতেন। কারো সামনে না, লুকিয়ে লুকিয়ে। কারণ ছিল, কারণ আব্বু আম্মু পালিয়ে বিয়ে করছে। আম্মুর আর নানা ভাইয়াদের সাথে কোন যোগাযোগ রেখে নাই তাই। আম্মু মারা গেল, আব্বুও মারা গেল। ডাইনি মহিলার জন্য আমি আব্বুকেও হারাইছি। আমি ছাড়ব না তাকে, কোন দিনও না। আমাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আব্বুর কষ্টের সকল ব্যবসা আমি ওই মহিলাকে ভোগ করতে দিব না। প্রয়োজনে এতিমখানায় দিয়ে দিব সব। বারান্দায় বসে ভাবছি। এমন সময় মনে হলো পিছনে কেউ আছে। তাকিয়ে দেখি মাহিন, তাই জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? হুম, বলছিলাম কি কিছু খেয়ে নাও প্লিজ। হুম, তবে খেতে পারি একটা শর্তে। কি শর্ত বলো? ঘুরতে নিয়ে যেতে হবে। মাহিন অবাক হয়ে তাকিয়ে আছে। হাতে জোরে একটা চিমটি কাটলাম আমি। উফ, এটা কি করলা? না মানে আমি সত্যি বলছি, ঘুরতে যাব। আপনি মনে হয় ভাবছিলেন আমি স্বপ্নে বলছি, তাই বিশ্বাস করালাম। এতদিন পর ওকে হাসতে দেখে আমার খুব ভালো লাগছে। এই কয়েক মাস তো ও কোন কথা বলে নাই আমার সাথে প্রয়োজন ছাড়া। কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ না বলেই চুপ হয়ে যেত। ওকে, রেডি হয়ে নাও। ওকে। তাড়াতাড়ি একটা কালো কামিজ পরে নিলাম। জিন্স প্যান্ট, কামিজের উপরে একটা কটিয়ার পাতলা ওড়না দিয়ে মাথায় ঘোমটা দিয়ে নিলাম। আমি রেডি। রেডি হয়ে গেছো এত তাড়াতাড়ি? হুম, কেন? না, এমনই চল। নীলাকে নিয়ে যখন কোথাও বের হতাম ও রেডি হতে 3 ঘন্টা লাগাই দিত, মেকআপ দিয়ে মুখ পুরা ঢেকে রাখত। মুখের সামনে তুড়ি বাজিয়ে। কি ভাবছেন এত? না কিছু, না বলের দিকে তাকাতে আমি আবার ক্রাশ খাইলাম। কালো কামিজে ওকে অনেক সুন্দর লাগছে। মুখে কোন মেকআপ নাই, একটা মায়াবী মুখ চাহনি। চোখগুলার প্রেম আমি প্রথম দিনই পড়ছিলাম। আজ আবার প্রেমে পড়ে গেলাম ওর। কি হয়েছে এইভাবে তাকিয়ে কি দেখছেন? কিছু না, চলো যাওয়া যাক। হুম। আমরা কিন্তু আজ বাইক দিয়ে যাব, কেমন? ওকে চলো। মামা মামুনিকে বলতে হবে না? বলা হয়ে গেছে, তুমি আসো, ওরা নিচে আছে। ওকে। নিচে এসে দেখি সবাই একসাথে বসে আছে। আমি আজ অনেক দিন পর নিচে আসলাম। সবাই আমাকে স্বাভাবিক দেখে খুব খুশি। সাবধানে যাইও মা, মামুনি। হুম। নানা নানু মামা সবাইকে বাই বলে চলে আসলাম। আজ বাইকে উঠে মাহিনকে জড়িয়ে ধরে বসলাম ও কিছু বলার আগেই। বাইক এসে একটা পার্কের সামনে থামে। আমি আর মাহিন ভিতরে গেলাম। গিয়ে দেখি কিছু বাচ্চারা ক্রিকেট খেলছে। আমিও গেলাম খেলতে। আমাকে খেলতে নিবে না বলে দেয়। তাই আমি মন খারাপ করে একটা বেঞ্চে বসে পড়লাম। মাহিন কোথায় যেন চলে গেল। কিছুক্ষণ পর বাচ্চারা এসে আমাকে বলে, আপু চলো, তুমি না খেলবে বললা? সত্যি? হুম, আসো। ওকে। তারপর বাচ্চাদের সাথে কিছু আমি আর মাহিন ক্রিকেট খেললাম। আমার টিম জিতে গেছে, মাহিন হেরে গেছে। তারপর আমরা একসাথে ফুসরা খেলাম। অনেকক্ষণ বাচ্চাদের সাথে থেকে মনটা হালকা হয়ে গেছে। মাহিন, ওর বাচ্চামি দেখে আবার ওর প্রেম পড়ে গেলাম। কেউ দেখলে বলবে না এই মেয়ে এতদিন কান্না করেছিল। ওর মনে কত কষ্ট আছে। এখন ওকে দেখলে সবাই ভাববে ও পৃথিবীর সব থেকে সুখী মানুষ। ওকে দেখলে কেউ কোনদিন ওর কষ্টগুলো বুঝতে পারবে না।
এতটা স্ট্রং। আগে জানলে ওকে আর ও আগেই আমি জোর করে নিয়ে আসতাম। এতদিন কষ্ট পেতে দিতাম না। এইভাবেই কেটে গেল কিছুদিন। ওকে নিয়ে আমি এখন অনেক সুখে আছি। সব সময় ওর পাশে পাশে থাকা, সময় পেলে দুইজন ঘুরতে যাওয়া, বাসায় আড্ডা দেওয়া সবার সাথে। ও এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। আব্বু আম্মু ভাবছে আমাদের বিয়ের উপলক্ষে একটা পার্টি দিবে। বিয়েটা তো আর তেমনভাবে হয় নাই। শহরের ইয়াং বিজনেসম্যানের বিয়ে বলে কথা। শহরের ছোট বড় সকল বিজনেসম্যানদের ইনভাইট করা হয়। দেশ বিদেশ থেকে অনেকেই আসবে পার্টিতে। সবাইকে বলা হয়। মিতুও বেশ এক্সাইটেড। এতদিনে মাহিনকে অনেক ভালোবেসে ফেলছে। মাহিনও মিতুকে নিজের জীবনের থেকে বেশি লাভ করে। পার্টির দিন মিতুকে অনেক সুন্দর করে সাজানো হয়। কালো গাউন পরে মাথার চুলগুলো সুন্দর করে বেঁধে দেয় পার্লারের মহিলারা। মাহিনদের রুম সাজানো হয় গোলাপ ফুল দিয়ে। পার্টি শেষ হলে মিতুকে আবার বউ সাজায় মাহিনের আম্মু নিজের হাতে সাজায় দেয়। নতুন বউদের মতো মাহিনের আম্মুকে সাহায্য করছে নানু। মিতুর মাহিনের সকল ফ্রেন্ডরা আসে, শুধু নীলা ছাড়া। মিতুর ছোট মামা মামিও আসে, মিম আসতে পারে নাই কারণ ওর পরীক্ষা ছিল। ওর পরীক্ষা শেষ হলেও চলে আসবে। মাহিন তার বন্ধুদের সাথে ছাদে আড্ডা দেয়। তারপর রুমে আসে। এসে দেখে রুমের লাইট অফ করা। ভাবছে হয়তো মিতু ঘুমিয়ে গেছে, তাই ড্রিম লাইট জ্বালায়। সামনে তাকিয়ে অবাক। মিতু লাল শাড়ি পরে অনেক বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি সামনে যেতেই আমাকে সালাম করল। আমি ওর পাশে বসলাম। তারপর বললাম, জানি না কিভাবে তোমাকে আমি ভালোবেসে ফেলি। আর জানতে চাই না। শুধু এইটুকু বলবো, আমি আমার জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসি। জানি না ভালোবাসা কখন কোথায় কিভাবে হয়ে যায়। আর জানতে চাই না। শুধু চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো। তোমার কষ্টগুলোর ভাগ আমাকে দিও। তার বেশি কিছু আমার চাওয়ার নাই। আই লাভ ইউ মিতু। যেদিন প্রথম তোমাকে কলেজের সামনে দেখছি ওই দিন থেকে তোমাকে ভালোবেসে ফেলি। কালো গাউন পরা একটা পরীকে আমি দেখছিলাম, যাকে দেখার পর আমার হার্টবিট অনেক জোরে চলছিল। আমি বলে বুঝাতে পারবো না। তবে আফসানাকে অনেক ধন্যবাদ। যদিও ধন্যবাদ দিলে কম হবে। ওর জন্য আমি আজ তোমাকে পেয়েছি, প্রথম থেকে ও আমাকে সাহায্য করেছে। আমি তোমাকে ভালোবাসি মিতু, খুব ভালোবাসি। আই লাভ ইউ টু মাহিন। আমিও আপনাকে ভালোবাসি। সত্যি? হুম। আমার মনে হয় না। কেন? ভালোবাসলে আপনি করে কেন বলছো? ওকে আজ থেকে তুমি করে বলবো। ঠিক আছে। হুম। তারপর? তারপর আর কি? যেটা হয় আর কি বাসর রাতে। আপনাদের লজ্জা করে না এইগুলো পড়ার জন্য বসে আছেন? আমার তো লজ্জা করছে, তাই আর কিছু লিখলাম না। নিজ দায়িত্বে বুঝে নিন। সকালে 10টা বাজে মিতু ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখে মাহিনের বুকে শুয়ে আছে। ওকে খুব টাইট করে জড়িয়ে ধরে মাহিন ঘুমিয়ে আছে। উঠব কি করে? আমি একটু নড়লেই মাহিনের ঘুম ভেঙে যাবে। আরও কতক্ষণ মাহিনের দিকে তাকিয়ে আছি। ঘুমন্ত মাহিনকে অনেক সুন্দর লাগছে, যার মধ্যে না আছে কোন রাগ, না আছে কোন জিদ। কতটা মায়া মায়া চেহারা ওর। জানি না কেন ওকে ভালোবাসলাম। মনে হয় ওর মতো কাউকে আমার জীবনে প্রয়োজন ছিল, যে তার সবটা দিয়ে আমাকে আগলে রাখবে, যার প্রতিটি নিঃশ্বাসের সাথে আমি মিশে থাকব। হ্যাঁ, আমি পেয়ে গেছি তাকে, যে আমার লাইফের প্রতিটি মুহূর্তে থাকে। আমার মাথায় যার চিন্তা সব সময় থাকে। আমি ভালোবাসি মাহিন, তোমাকে খুব ভালোবাসি। বলেই ওর কপালে একটা কিস করলাম। ঠোঁটে হালকা ছোঁয়া দিতে নিতে মাহিন রেগে যায়, আর আমার ঠোঁটে কিস করে। কি ম্যাডাম, সকাল সকাল একটা অবেলা পুরুষকে একা পেয়ে এইগুলো করে বেড়ান? মাহিন মজা করে। লজ্জা পেয়ে দিলাম, ওয়াশরুমের দিকে দৌড় চাদর পেছিয়ে গায়ে। তারপর ফ্রেশ হয়ে দুইজন নিচে গেলাম। নাস্তা করে মামুনির সাথে আড্ডা দিয়ে রুমে চলে আসলাম, কারণ মামুনি এর বাবাই নাকি অফিসে যাবে। আর মাহিন নাস্তা করেই চলে গেছে। নানা নানু রুমে শুয়ে আছে।
আমি আর কি করব, তাই রুমে এসে শুয়ে পড়লাম। কিছু অনুভব, কিছু অনুভূতি, কিছু আবেগ, কিছু মায়া, সব নিয়েই ভালোবাসা তৈরি হয়। মাহিনকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলছি। বারান্দায় দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। জানি না আমার জীবনে আবার কোন কালো মেঘ আসছে। মাহিনের মিতুর দিন খুব সুন্দর সুখে কেটে যায়। মিতুর লেখাপড়া, মাহিনের অফিস, এই নিয়ে ব্যস্ত থাকলেও দিনের শেষ তাদের ভালোবাসা কমে না। সব ব্যস্ততার পরও দুইজন দুজনের প্রতি কেয়ার, ভালোবাসা সব থাকে। এক মুহূর্ত চলে না একজন অন্যজনকে ছাড়া। কথায় আছে না, বেশি সুখ কপালে চায় না। ঠিক তেমন হয়েছিল মিতুর জীবনে। একদিন হঠাৎ করে নীলা বাসায় আসে, আর এসেই মিতুকে উল্টাপাল্টা কথা বলে। মিতু নীলার থেকে সব শুনে চুপ হয়ে যায়। মাহিন তাকে শুধুমাত্র তার নানা নানুর খুশির জন্য বিয়ে করছে। মিতু ভাবতে পারছে না, আগে মাহিনের সাথে নীলার সম্পর্ক ছিল। সবকিছু ভেবে চুপ করে কান্না করছে। ও চায় মাহিনের থেকে সব শুনতে। মাহিন কেন ওকে ঠকালো? কি দোষ ছিল ওর? এই সব ভেবে ঘুমিয়ে যায়, কান্না করে। বাসায় কেউ নাই, শুধু নীলা আর মিতু ছাড়া। বিকালে মাহিন বাসায় আসতেই নীলা মাহিনকে জড়িয়ে ধরে বলে, হাই বেবি, কেমন আছো? দেখো আমি চলে এসেছি তোমার কাছে, তোমাকে খুব মিস করছিলাম তাই। মাহিন নীলার থেকে ছুটে রুমে যায়। গিয়ে দেখে মিতু বারান্দায় বসে কি জানি ভাবছে আর কান্না করছে। মিতুর কান্না দেখেই মাহিনের মনের ভিতর একটা চাপ মেরে ওঠে। নিশ্চিত নীলা ওকে উল্টাপাল্টা বলছে কিছু। মিতু হুম বলেন, রুমে আসো। চুপ করে রুমে চলে আসে। তারপর মাহিন বলতে শুরু করে, মিতু আমি জানি তোমাকে আগে থেকে সব বলে দেওয়া দরকার ছিল, কিন্তু আমি চাই নাই তোমাকে কিছু বলতে, আর এটাই সব থেকে বড় ভুল। এখন বুঝছি তোমাকে না বলে ভুল করছি। আজ আমি সব বলতে চাই। আমি কিছু শুনতে চাই না, প্লিজ মিতু। হুম। মিতু নীলা আর আমি একসাথে লেখাপড়া করছি, আর ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ও আমাকে লাভ করত। ও আমাকে প্রপোজ করছে। আমি রাজি হই নাই, তখন ও আমাকে ব্ল্যাকমেইল করে বলে আমি যদি ওকে ভালো না বাসি সুইসাইড করবে। সৎ হক, ও আমার ফ্রেন্ড ছিল তাই তখন ওর কথায় রাজি হয়ে যাই। কিন্তু কোন দিন ওকে বেস্ট ফ্রেন্ডের বেশি কিছু ভাবি নাই। আর তুমি তখন আমার লাইফে ছিলে না। যখন নানা নানু ফোন দিয়ে তোমার আম্মুর কথা বলে, তখন আমি দেশে আসি দাদা দাদুকে তার মেয়েকে ফিরিয়ে দিতে। কিন্তু এসে জানতে পারি আন্টি মারা গেছেন। ওনাদের আমি কি জবাব দিব, কিছু খুঁজে পাই নাই, তাই ওনাদের বলি নাই। তোমাকে আমি তোমার ভার্সিটির সামনে দেখি কালো একটা ড্রেস পরা। বলতে পারো তখনই লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়। আফসানার থেকে তোমার সব খবর রাখি। জানতে পারি তোমার সৎ মা তোমাকে বিয়ে দিতে চায়, তাই তোমাকে কিডন্যাপ করে বিয়ে করি। তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলছি। এখন যদি তোমার মনে হয় আমি ভুল, তো আর আমার কিছু বলার নাই। মিতু চুপ করে সব ভাবতে থাকে। মাহিন ফ্রেশ হয়ে নিচে যায়। গিয়ে দেখে নীলা বসে আছে। ওকে আর বলার কিছু নাই, সব মিতু ঠিক করবে আজ। কিছুক্ষণ পর মিতু নিচে আসে আর নীলাকে বলে, নীলা আপু, আপনি আমেরিকায় কবে চলে যাবেন? মানে শখ হয়ে। আপনি যতদিন এই বাসায় থাকবেন ততদিন আমার আর মাহিনের মধ্যে পেছো লাগানোর ধান্দায় থাকবেন আমি জানি। তাই বলছি কি, কাল সকালে উঠে যেন আপনাকে আমার বাসায় না দেখি। বলেই উপরে চলে যায়। মাহিন তো পুরা হ্যাঁটা মিতু তো। আবার পিছনে ফিরে, মাহিন রুমে আসো, 1 মিনিট সময়। মাহিন হুমড়ি খেয়ে দৌড়ে আসে। মাহিন। মাহিন চিল্লায়া, মিতু। আজ প্রথম মিতু নাম ধরে ডাকছে, তাই শখ হয়ে দাঁড়িয়ে আছে মাহিন। যাও আমার জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে আসো। ওকে, ভদ্র ছেলের মতো। 1 ঘন্টার মধ্যে। ওকে। মাহিন নিচে এসে দেখে নীলা চলে যাচ্ছে। কিছু বলে নাই মাহিন। নীলা ভালো থাকো, আমার থেকে ভালো কাউকে তুমি পাইবা। বলেই মাহিন চলে যায় মিতুর জন্য চকলেট আর আইসক্রিম আনতে। তারপর বাসায় এসে দেখে রুমের লাইট অফ করা। রুমে এসে লাইট অন করতেই মাহিন ক্রাশ। মিতু নাইটি পড়ে আছে। ওকে এইভাবে দেখেই হার্ট অ্যাটাকের অবস্থা। তারপর মিতু মাহিনকে বলে, আমি তোমাকে ভালোবাসি মাহিন, তোমার আগে কে ছিল? তার কথায় আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আর আমার জিনিস আমি কখনো কাউকে ভাগ দিব না।
আমারটা শুধু আমার, অন্য কেউ তা নিতে আসলে তার খবর করে ফেলবো। তুমি যদি অন্য মেয়েদের দিকে তাকাও তো তোমাকে মেরে ফেলবো, বুঝছো? হুম, আমিও তোমাকে ভালোবাসি মিতু। তারপর আর কি? দুজন ভালোবাসার সাগরে ডুব দিয়েছে। 5 বছর পর। মিথি আম্মু উঠো, তোমার না আজ স্কুল আছে। উফ পড়ে বলেই আবার ঘুমিয়ে গেল। কি ভাবছেন, এটা মিতু ডাকছে? আরে না, মিথির পাশাপাশি শুয়ে আছে মিতু। দুই মা মেয়ে শুধু ঘুম আর ঘুমেই ছাড়া এরা কিছু পারে না। একদম মায়ের মতো হয়েছে। মিতু উঠো না, তুমি না উঠলে তোমার মেয়ে উঠবে না। মিথি শোনা, উঠো। পাপা মাম্মিকে বলো উঠতে, আমাকে কেন ডাকছ? মিতুই, কি হয়েছে, ডাকছ কেন আমনে? আজ তোমার মেয়ের স্কুলে প্রথম দিন, মনে আছে? আগে বলবা তো। তারপর মিথি আর মিতু উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। মাহিন মিতু আর মিথিকে খাওয়া দিয়ে সাথে সাথে নিজে খেয়ে নেয়। রেডি হয়ে তিনজন বেরিয়ে যায়। প্রথমে মিতুর আব্বু আম্মুর করবো এর কাছে গিয়ে দোয়া করে মিথিকে নিয়ে স্কুলে যায়। এইভাবেই চলতে থাকে সময়। ভালোবাসা সমাপ্ত।